আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তার সেকেন্ড স্টোরিটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর, সেটা শুনবো। ভাই সেকেন্ড স্টোরিটা আসলে আমারই খুব পরিচিত একজন আপুর ঘটনা আর কি। তো এইটা আমি তো সবসময় স্বাস্থ্যবাহী ঘটনাগুলো কালেক্ট করে একটু পিছনের দিকে নিয়ে আসি। তো এইটা খুব রিসেন্ট ঘটনা, মানে একটু সদ্য বিয়ে করা আর কি। আচ্ছা। তো হাজবেন্ডের সাথে নতুন বাসা নেয় ঢাকার একটা জায়গায়, আমি জায়গার এরিয়াটার নাম বলছি না সিকিউরিটি পারপাসে। তো সেই জায়গায় বাসায় ওঠার পরে যে বাসাতে উঠে সেটা মানে সাধারণ অ্যাপার্টমেন্ট না, সাধারণ বাসা কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো বাসার 4 তলাতে তারা ভাড়া নেয় এবং তার হাজবেন্ড MBBS ডক্টর। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম হাজবেন্ডকে মাঝে মাঝে নাইট ডিউটিতে বের হতে হয় আর কি। যে ভাইয়াটা তার হাজবেন্ডটাই তিনি MBBS ডক্টর আর কি। তো রাস্তাতে ঘটনার দিন আর কি আসলে উনি যখন বাসায় উঠে, আমি বাসার একটু ডেসক্রিপশনটা দিয়ে নেই। বাসাটা আসলে আসলে ঘটনাগুলো এরকমই, যখন দেখি যে একদম ঠেলা ভেড়া ঘটনা তখন এরকমই আসে আর কি। তো উনি যে বাসায় ঢোকে, বাসাটা অনেকদিন ধরেই বাসাটা কেউ উঠছিল না, প্রায় 4 থেকে 5 মাস বাসাটা ভাড়া হচ্ছিল না, কিন্তু কোনো রিজন তারা জানতে পারে নাই কেন ভাড়া হচ্ছিল না। তো বাসাটাতে যখন ওঠে, বাসার ঢোকার সময় যে ঘটনাটা, মানে ঢোকার সময় যে দৃশ্যটা, যেমন ঢুকেই ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস, বাম দিকে একটু আগানোর পরেই হচ্ছে রান্নাঘর আর 2টা রুম। আচ্ছা। তো সোজা গেলে আপনার ড্রয়িং রুম, ড্রয়িং রুমের একটা নর্মাল রুমটাকে তারা সোফা দিয়ে ড্রয়িং রুম করেছে, আর পাশে তাদের দুজনের থাকার জন্য একটা রুম আর কি। তো যেদিন উঠেছে তার 5 থেকে 7 দিন পর, কিন্তু উঠার পরে তারা ওই বাসায় থাকে নাই। উঠার পরে তিনি তার বাবার বাড়িতে ছিল। তো মানে বাসায় ব্যাক করার পরের দিন তিনি ঠিক 7টা সাড়ে 7টার দিকে রান্না করছেন রান্নাঘরে রান্না করা অবস্থায় আসলে পেছন দিকে আসলে একটা খালি জায়গা ছিল, একটু সামনে বাড়িটাই আর কি। তো উনি রান্না করা অবস্থায় হঠাৎ করে একটা মানে কঠিন হাসির শব্দ পেলেন, কি জানি হাসছে। তো প্রথমে এতটা গুরুত্ব দিলেন না, উপরে নিচে ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটে কেউ হাসতে পারে, কিন্তু হাসির শব্দটা তার একদম কাছ থেকে আসছে, মনে হচ্ছে যে এই রান্নাঘরের সিঙ্কের পাশ থেকে আসছে। তো উনি একটু মাথাটা আগানোর পরে দেখে যে তারই রান্নাঘরের নিচে যে সানসেটে একটা বাচ্চা বসে হাসছে। আচ্ছা। এই বাচ্চাটা এমন ভাবে আসছে যে 2 বছরের একটা বাচ্চা ওইখানে বসে বসে হাসছে। উনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, একটা বাচ্চা হাসছে। যখন উনি আরো কাছে যায়, তোমার দিকে যখন তাকাতেই উনি একটা চিৎকার দেয়। তো ওই মুহূর্তে ভাইয়া বাসায় ছিলেন, তো তিনি দৌড়ে এসে উনি বললেন যে কি অবস্থা, তো বলে যে কি হয়েছে, চিৎকার কেন? তখন বললো যে আমি এখানে একটা বাচ্চার শব্দ পেয়েছি। তো ভাইয়া রান্নাঘরের জানালা দিয়ে দেখে যে কোনো বাচ্চা নাই। প্রথম ঘটনাটা রাসেল ভাই অনেক ক্ষেত্রে একটু বলা চলে যে ভুল ভ্রান্ত বা কোনো খারাপ চিন্তা থেকে হতে পারে, বা হয়তো হতে পারে যে খারাপ কিছু ভাবছিল, কিন্তু আপুর কথা হচ্ছে যে আমি আসলে উনি অবশ্যই ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা করছিলেন না, রান্নাই করছিলেন, অন্য কোনো আর পাশ থেকে টিভির সাউন্ড আসছিল। কিন্তু বাচ্চারা এরকম বসে থাকবে এবং তার হাজবেন্ড এসে দেখবেন, এটা তাকে খুব ভাবায়। ঠিক পরের দিন রাসেল ভাই রাত্রেবেলা উনি পড়ছিলেন, ওনার অনার্স পরীক্ষা পড়া অবস্থায় তিনি টেবিলে পড়ছিলেন, তার হাজবেন্ড ঠিক একই সময় আছে। সময়টা কিন্তু ওই 7:30 থেকে 8টা, ঠিক একই সময়। তো এই একই সময়ের মধ্যে উনি পড়ছিলেন আর হাজবেন্ড ছিল ড্রয়িং রুমে। হঠাৎ করে তিনি দেখলেন যে মানে থপ করে ফ্লোরের মধ্যে কে জানে হাঁটছে। তো তার পড়ার টেবিলটা কর্নারে ছিল, তো উনি ডানে তাকাতেই দেখে যে ওই বাচ্চাটাই হামাগুড়ি দিয়ে তার কাছে আসছে। এইটা দেখে উনি আবার একটা চিৎকার, ওনার হাজবেন্ড তার কাছে আসে, বলে তুমি বারবার এরকম একটা বাচ্চা দেখছো, তুমি যে ডেসক্রিপশন দিচ্ছ বারবার একটা বাচ্চার কথা বলছো, এটা আমার কাছে খুব নর্মাল মনে হচ্ছে না, আমি তোমাকে ডাক্তার দেখাবো, তোমার কি কোনো আলাদা সমস্যা আছে নাকি, আমাকে তো আগে বলো নাই। আচ্ছা। তখন তিনি বললেন যে না, আমার কোনো সমস্যা নাই, আমি বারবারই বাচ্চাটাকে দেখছি, কিন্তু তুমি আসলে না, বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না। যখনই আমি তোমাকে পাচ্ছি তখনই আমি একা থাকা অবস্থায় বাসায়, আমি তো ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি থেকে আবার আসার পরে থাকি, ওই মুহূর্তে আমি কিন্তু দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে 7:30 থেকে 8টা, তুমি এই সময়টা আমার সাথে একটু থেকো। তো পরের দিন ডাক্তার দেখায়, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা কিন্তু রাসেল ভাই এরকম কন্ডিশন শুনলে বা কিছু মনে করে যে এটা হ্যালোসিনেশন টাইপ কিছু, ঘুমের ওষুধ খেলে রাত্রেবেলার ঘুম বা এটা মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস পড়লে এরকম কন্ডিশন হতে পারে একদম। তো তিনি কি করলেন, রেগুলারলি ওষুধ খেতে থাকলেন। ওই ঘটনা থেকে 3 দিন পর তিনি আবারও পড়তে বসলেন তার পরবর্তী পরীক্ষার জন্য।
পড়তে পড়তে হঠাৎ করে তিনি দেখলেন তার মাথাটা ভিজে গেছে। উপরে তো ফ্লোর আছে, বৃষ্টির পানি তো আসার কথা না, ভিজে গেছে। হাত দিয়ে দেখেন হাতের মধ্যে রক্ত। তিনি দেখছেন উপরের ফ্লোর থেকে রক্ত চুয়ে 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 তার মাথায় পড়ছে। তিনি মাথার রক্ত হাতে নিয়ে আরেকবার চিৎকার দিলেন, কিন্তু ওই মুহূর্তে তার হাজবেন্ড কিন্তু তার পাশেই বেডে বসে আছে, বসে বসে পেপার পড়ছিলেন। বলে যে আমার মাথায় রক্ত। বলে কোথায় তোমার মাথায় রক্ত? তিনি ওই পরীক্ষাগুলো দিতে পারলেন না রাসেল ভাই। তার এই বাচ্চারা রেগুলারলি তার এই স্বপ্নে আসতে লাগলো। আচ্ছা, এসে প্রতিদিন রাতের বেলা গলা টিপ দিতে থাকলো এবং তার দম বন্ধ হয়ে যেতে থাকলো। ওই মুহূর্তে তার ঘুম ভেঙে যেতে যাচ্ছে। প্রায় 1 সপ্তাহ এরকম ভাবে প্রতিদিন রাত্রেবেলা তিনি ঘুমের মধ্যে দেখছেন যে বাচ্চাটা দরজা নক করে ঘরের ভিতরে ঢুকে তার গলা টিপতে দিচ্ছে। এরকম ভাবে তো থাকা সম্ভব না, আমি বাপের বাড়ি যাবো, বাসায় থাকবো কিছুদিন, বাসায় থেকে ব্যাক করব। তো বাসায় যাওয়ার পরে তিনি তার মা এবং বাবাকে বলে, তো হাজবেন্ডকে বারবার বলার পরেও হাজবেন্ড কোনোভাবেই ভাইয়া এই বিষয়ে কোনো কোনো হুজুর বা কিছু, কোনো হুজুর বা কারো কাছে নিয়ে যান নাই। তো তার বাবা বলে, একজন পরিচিত আছে, তুই যখন বারবার এগুলা দেখতেছিস, আমি একজন পরিচিত কাছে নিয়ে যাই তোকে। তো তার বাসায় থেকে ওই মুহূর্তে কিন্তু তার হাজবেন্ড রাসেল ভাই তার বাসায় থাকছিল, কিন্তু তার হাজবেন্ড কিন্তু সব কিছুই প্রত্যক্ষ করে নাই। আচ্ছা, তো হাজবেন্ড বললো যে আচ্ছা আমি তো এই কয়দিন ধরে বাসায় একাই, আমি তো কিছু দেখতেছি না, তাহলে তুমি কেন এগুলা দেখতা? তো ওই একটা হুজুরকে বাসায় নিয়ে আসা হয়, খুব দূর থেকেই নিয়ে আসা হয়, ঢাকায় তিনি ছিলেন না, খুব দূর থেকেই নিয়ে আসা হয়। আসার পর হুজুরটা ঘরের মধ্যে ঢুকেই ডিরেক্টলি রান্নাঘরে সরাসরি চলে যায়। রান্নাঘরে যে তিনি সিঙ্কের ভেতরে বলে এইখানে আমি একটু ভাঙবো, এই দেয়ালটা ভাঙবো। দেয়ালটা ভাঙার পর তিনি প্রায় 720টা তাবিজ খুঁজে পায়। 720টা তাবিজ মানে আজকের কথা? এটা কিছুদিন আগের আসলে 720টা তাবিজ খুঁজে পায় এবং তাবিজগুলোর সাথে রক্ত লাগানো এবং তাবিজগুলোর সাথে বাচ্চার ছবি, সেই বাচ্চার ছবি। আচ্ছা, এবং হুজুর দেখে বলে যে এটা কি এই বাচ্চা? বলে আমি হ্যাঁ এইটা কি বারবার প্রতিদিন দেখছি, আমি এইদিকে একই স্বপ্ন দেখছি, আমি একেই দেখছি। বলে যে আপনি এই বাসাতে আপাতত কিছুদিন থাকবেন না। আচ্ছা, আপনি কিছুদিন দূরে থাকেন, আপনি বাবার বাড়ি আছেন, বাবার বাড়িতে থাকেন, আমি আপাতত এই বাসাটা নর্মাল করে দিচ্ছি। তার হাজবেন্ডকেও ওই তার শ্বশুর বাড়িতে, যেহেতু ভাইয়ার বাসার, তার ভাইয়ার বাবা মা ঢাকার বাইরে থাকতেন, তাকে ওই শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে ঢাকায়। আচ্ছা, ঠিক 1 মাস পর রাসেল ভাই বলে যে 1 মাস এই বাসার ভাড়া দিয়ে যান, কিন্তু আমি এটা ঠিক করে দিচ্ছি। এবং ওই হুজুর বলে যে আপনারা শুধু না, এর আগে যারা ছিল তারা সবাই এটা প্রত্যক্ষদর্শী। আচ্ছা, তারা সবাই বাচ্চাটাকে দেখেছে, কিন্তু এইটার সুরাহা কেউ করতে পারে নাই। আমি 100% শিওর এবার আর কোনো সমস্যা হবে না, এটা হুজুর খুব ভালো করে ইনশিওর করলেন। এবং রাসেল ভাই এটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা, একদম অনেক আগেরও না, একদম 2009 ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা না। তো 1 মাস পরে তারা এই বাসায় আবার থাকা শুরু করে। প্রথম 5 থেকে 10 দিন কোনো সমস্যা হয় না রাসেল ভাই, এরপর থেকে আবারও সেই বাচ্চার হাসি। এবার বাচ্চাটা সামনে আসছে না, কিন্তু চারিদিকে খালি হাসির শব্দ পাচ্ছে। এবার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন সহ শুনতে পাচ্ছে। হাসিটা এরকম যে হাসতেই আছে কন্টিনিউয়াসলি, এবং এই হাসি সারাটা রাত ধরে ফজরের আযান পর্যন্ত হতে থাকে। এই হাসির সাউন্ড তো কমছে না, মানে কোনোভাবেই কমাতে পারছে না। কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যতভাবে চেষ্টা করা হচ্ছে, হাসির সাউন্ড কমানো যাচ্ছিল না। ঠিক 3 দিন পর, ওই বাসায় 1 মাস ওঠার পরে 3 দিন পরে রাতের বেলা ঘুম ভেঙে এই আপু নিজের অজান্তেই ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে চুপ করে বসে থাকে। বলে আমি চুপ করে বসে আছি, হঠাৎ করে দেখি আমার পিছন দিয়ে গলাটা জানি কে যেন চেপে ধরলো। আমি পড়ে যাই এবং একটা লোক এসে আমার পায়ে কুড়াল মেরে পাটা আলাদা করে দিল। আমি ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছি। হঠাৎ করে আমি চিৎকার করা অবস্থায় আমি দেখি যে আমার হাজবেন্ড আমার পাশে। বলে কি হয়েছে? বলে আমার পাটা তো কেটে ফেলেছে, কে জানি অন্ধকারের ভিতরে কে জানি তার পা কেটে গেছে। বলে আমার পাটা তো কেটে গেছে। বলে কি তোমার পা তো অক্ষত অবস্থায় আছে, কোথায় তোমার পা কাটলো? বলে না, আমি তো হাঁটতে পারছি না, আমি তো দাঁড়াতে পারবো না। পরে ঠিকই রাসেল ভাই হসপিটালে নিয়ে গেল, তার ডান পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে। ঘুমের মধ্যে গেছে, ঘুমের থেকে উঠে ওই জায়গায় ড্রয়িং রুমে গেছে অন্ধকারের ভেতরে দেখে যে তার পায়ের মধ্যে কে জানি কুড়াল দিয়ে পাটা কেটে দিল। তার হাজবেন্ড আসার পরে দেখলো যে পা তো নর্মালি আছে, কিন্তু সে হাঁটতে পারছিল না। সে আবার ব্যাক করলো, হসপিটালে নিল। হসপিটালের ডাক্তার বললো যে আপনার পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে, প্লাস্টার করে দিল, প্লাস্টার করে বাসায় পাঠিয়ে দিল। সেই হুজুর রাসেল ভাই আবারও সেই বাসায় ব্যাক করলো। সেই বাসায় ব্যাক করার পরে রান্নাঘরের দেয়াল আবার ভাঙলো,
ভেঙে আবার 720টা তাবিজ, কুড়ালের ছবি আবার আবার বলে যে আপনারা এই বাসায় থাকেনই না, এই বাসায় আর থাকার দরকার নেই, আপনারা আলাদা করে বাসা নিয়ে যান, এই জিনিসপত্র। ওনার হাজবেন্ড কিন্তু রাসেল ভাই খালি হাসির শব্দটাই পেয়েছে, আর কিছুই তেমন পায় নাই। এরপর থেকে এই বাসার থেকে তারা বেরিয়ে কেন, কে করতো রাসেল ভাই? এইটা পরবর্তীতে জানা গেছে, সেই হুজুর বলেছে যে ওনাদের নিকট আত্মীয় ওনাদের এই দুইজনের বিয়েটা মেনে নেয়নি, যার ফলে এই বাসাতেই তাদেরকে পাঠানো হয়েছে এবং ওই ফ্ল্যাটের যে মালিক তাকেও ক্ষতি করে রাখা হয়েছিল। দুইজনের যখন তারা এই বাসা একসাথে দুইটা জিন একসাথে কাজ করে এদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা, পরে যখন তারা এই বাসা ছেড়ে চলে যায় তখন কি? এরপর থেকে রাসেল ভাই এই বাসা এখন পর্যন্ত কোনো ভালো হয়নি, আর 2009 থেকে এখন পর্যন্ত ওনাদের কি পরবর্তীতে কোনো সমস্যা? এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এরপর থেকে তারা তাদের বাসায় ছিল, এরপর থেকে তিনি আর অন্য বাসায় ছিল না। কিন্তু ওই বাসাতে আর যাওয়া হয়নি তাদের। ওই বাসাতে দুইটা প্রবলেম হয়েছে রাসেল ভাই। ওনাদের আত্মীয় স্বজন একটা প্রবলেম করছে, ওই বাসায় নেওয়া হয়েছে, আর ওই বাসার যে মালিক, ওই ফ্ল্যাটের যে মালিক, তার আত্মীয় স্বজনরা ক্ষতি করেছে। দুইটা জিন একসাথে কোইনসাইড করে তাদের দুইজনকে এখানে পাঠানো হয়েছিল। এটা ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হচ্ছে আমিনুল ইসলাম সবুজ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আমি ঢাকা ফ্রাঙ্কগেট একটা বেসরকারি স্কুলে সায়েন্সের টিচার হিসেবে আছি। আপনার ঘটনা জয় স্যার হিসাবে। আচ্ছা, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আজকে থেকে প্রায় 3 বছর আগে কোনো একটা অকেশনে আমরা প্রায় 10-12 জন ফ্রেন্ড মিলে কুয়াকাটা চলে যাই বরিশাল থেকে, যেহেতু তখন বরিশালেই থাকতাম। তো কুয়াকাটা যাওয়ার পরে একদিন ওখানে স্টে করার পরে আমরা বন্ধু বান্ধব যারা ছিল ওদের কাছ থেকে আমি একটা জরুরি কাজের জন্য কুয়াকাটা থেকে বরিশালে চলে আসি। আসার সময় আমরা বাস ছিল 5টার দিকে বিকেল, কিন্তু কোনো কারণে বাস লেট হয়ে যাওয়ার কারণে যন্ত্রাংশ হয়তো সমস্যা হয়েছিল, যেখানে 8টার সময় আমি বাসে উঠি। বাস ঠিক বরিশাল বাস স্ট্যান্ডে এসে ঠিক রাত 1:10 কি 15 এমন সময় এসে বাস থামে। আগে বলে নেই, ওই দিনকার আবহাওয়াটা ছিল সকাল থেকেই বৃষ্টি এবং চারদিকে মেঘ, সারাদিনই বৃষ্টি হচ্ছিল। আমি যখন বরিশাল পৌঁছালাম দেখলাম মোটামুটি রাস্তাতে অনেক জায়গায় অনেক বেশি পানি জমে আছে। আমি যখন বাস থেকে নেমে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ালাম, কোনো ট্যাক্সি অথবা কোনো অটো অথবা কোনো রিক্সা কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ এক চাচাকে দেখলাম পাশে বসে আছে। চাচাকে ডেকে বললাম, চাচা আমাকে একটু দিয়ে আসবেন আমার বাসার কাছে। আমার বাসা নতুল্লাবাস থেকে হচ্ছে কাউনিয়াতে। বরিশালে যারা বরিশালে আছে তারা চিনতে পারবে, এটা হচ্ছে কাউনিয়াতে। তো আমি চাচাকে অনুরোধ করার পরে চাচা আমাকে তার রিক্সায় তুললো, কিন্তু সে বললো, বাবা আমি কিন্তু সমস্ত পথ তোমার সাথে যেতে পারবো না, তোমাকে আমি নতুন বাজার নামক যে জায়গাটা আছে ওখানে নামিয়ে দেব। আমি চাচার সাথে নতুন বাজার পর্যন্ত যাই। তারপর চাচাকে বেশি অনুরোধ করলাম, চাচা এত রাতের বেলা, প্রায় রাত তখন 1:45 বাজে, যে চাচা এত রাতের বেলা আমি কিভাবে যাব, আপনি যদি আমাকে একটু নিয়ে যান তাহলে আমার অনেক বড় উপকার হয়। কিন্তু চাচা বলল আমি যেতে পারবো না। যাই হোক, রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে থাকলাম। কিছু দূর এগোতেই আমাদের বাসার ওখানে যেতে মরকখোলা নামে একটা ব্রিজ আছে, যেটা বরিশালের লোকজন যারা আছে এরা চিনতে পারবে। এটা মরকখোলা ব্রিজ সম্পর্কে আমি একটু বলে নেই। এই মরকখোলা ব্রিজটা বলা হয় আজকে থেকে অনেক বছর আগে ওখানটায় নাকি এর খাল থেকে যেটা বলা হয় যে লাশ ভেসে যেত, এবং এখনো ওই ব্রিজের পাশে যে বড় শ্মশান আছে ওই শ্মশানে হিন্দুদেরকে পোড়া হয়। তাদের পোড়ার পরে যে ছাই ভৎস এগুলো ওই খালের পানিতেই গিয়ে নদীতে মিলে যায়। তখনকার সময় আমি যখন ব্রিজে উঠবো ঠিক তখনকার সময় দেখি কিছু লোক, প্রায় 12-14 জন লোকের মতো, প্রত্যেকেই ওখানটায় সাদা ধুতি, কি বলে হিন্দুরা মরে গেলে পরে যেরকম ধুতি পেঁচায় থাকে, সাদা ধুতি এবং উপরে এক টুকরা সাদা কাপড় এরকম ছিল, এবং তার মধ্যে কয়েকজন মহিলা ছিল পিছনের দিকটায়। আমি ভাবলাম যে এত রাতের বেলা এখানে কে হতে পারে, অথবা কি বিষয়। আবার ভাবলাম হয়তো কেউ মারা গেছে, তাদেরকে এই শ্মশানে পোড়া হবে, সে কারণে হয়তো এত রাতের বেলা তারা আসছে। মনে মনে একটু সাহসও পেলাম যে হয়তো আমার বাসার পথ ওদিক থেকে, এত লোক হয়তো আমি এখান থেকে চলে যেতে পারবো, তাদের দেখে সাহস পেলাম মনে মনে। তো কিছুক্ষণ পরে খেয়াল করলাম সবাই লোকগুলো সব হেঁটে হেঁটে শ্মশানের দিকে যাচ্ছে। হঠাৎ ঠিক পিছনে বৃদ্ধ বয়সী এক মহিলা, উনি ওইরকম সাদা কাপড় পরা ছিল, উনি হেঁটে হেঁটে ওই শ্মশানের দিকে যাচ্ছে সবার সাথে। তো সব লোকগুলো আস্তে আস্তে গিয়ে শ্মশানের যে প্রথম গেট, ওই গেট থেকে শ্মশানের ভিতরে ঢুকলো, এবং
ভালো করে খেয়াল করে দেখলাম আমি একটু এগোতেই যে শ্মশানের গেটের ওখানে বাহির থেকে তো আটকানো লোকগুলো, অথচ শ্মশানের ভিতরে ঢুকে গেল। কিন্তু যে বৃদ্ধ মহিলা উনি খানিকক্ষণ ওই শ্মশানের গেটের ওখানে দাঁড়িয়ে থাকলো, এবং তারপরে যেটা দেখলাম ওই বৃদ্ধ মহিলা ঠিক শ্মশানের যে বড় আমরা দেয়াল যেটাকে বলি, ওই দেয়ালটাকে এপাশ থেকে ওপাশে এক পা দিয়ে আর এক পাশে চলে গেল। প্রচন্ড দেখে সেই সময়টা মানে হাত পা সব ঝিম ধরে গেল এবং শরীরের মধ্যে মনে হচ্ছিল সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে। হাঁটতে পারতেছি না, চিৎকার দিতে পারতেছি না, সমস্ত হাত পা কাঁপা শুরু করলো। তখন কি করব? তারপরে ওখান থেকে ওমা বলে এক দৌড় দিয়ে যখন সামনে এগোলাম, এবং তখন দেখলাম ওই বৃদ্ধ মহিলা উনি ঠিক ওই শ্মশানের মধ্যে যে হিন্দুদের যে কবরগুলো থাকে, ওই কবরগুলো একটু উঁচু টাইপের, যেটা দেয়াল করা করা কিরকম মন্দির মঠের মতো থাকে। হ্যাঁ রাইট, মঠের মতো থাকে। তো একটা মঠ থেকে পাড়া দিয়ে আর একটা মঠে এরকম করে যাচ্ছে, এরকম প্রায় 8-10টা মঠ পাড়া দিয়ে প্রদক্ষিণ করার পরে আমি ওখান থেকে এক চিৎকার দিয়ে পুরো শ্মশানের দ্বিতীয় গেট থেকে যখন সামনে চলে গেলাম, তখন রাসেল ভাই মানে সবচেয়ে ভয়ের কাহিনীটা ছিল তখন ওখান থেকে দৌড় দিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধ মহিলা দেখলাম ঠিক আমার থেকে প্রায় 10-12 হাত সামনে, মানে আমি দৌড়ে যাচ্ছি 10-12 হাত সামনে, ওই বৃদ্ধ মহিলা দাঁড়ানো, কিন্তু মনে হচ্ছে সে আমার দৌড়ের সাথে সাথে সে পিছনে চলে যাচ্ছে। মানে তাকে অতিক্রম করতে পারছেন না। হ্যাঁ, মানে আমার থেকে 10-12 হাত দূরে, মানে সে পিছনের দিকে যাচ্ছে, কিন্তু আমি দৌড়াচ্ছি, সেও ওদিকটায় মানে পিছনের দিকে চলে যাচ্ছে। তো তারপরে যেটা দেখলাম এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এবং আমি এর আগে কখনো ভূত প্রেত এগুলো বিশ্বাস করতাম না, অথবা এই টাইপের যখন বলতো এমনি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কখনোই এগুলোতে বিশ্বাস ছিল না, বা কেউ বলে তাদের সাথে খুব তর্কে জড়ায় যাইতাম যে ভূত প্রেত বলতে কিছু হয় না এরকম। যদিও স্কুল কলেজে সায়েন্সে কোনো সময় আমাদের ভূত প্রসঙ্গে পড়ানো হয় না। আমি যেহেতু এক জায়গায় টিচার হিসেবে আছি, ওখানটায় আর কি ছাত্রছাত্রীর সাথে যখন আলাপ করতাম এর আগে যে ভূত প্রেত বলতে, তখন এরকম কোনো কিছু হয় না, এটা নিয়ে ওদের সাথে কথা বলতাম। যাই হোক, তো ওখান থেকে যখন ওই অবস্থা দেখলাম মনে হইতেছিল দৌড়াচ্ছি, কিন্তু সমস্ত জায়গা আমি আর কি অবস্থান চেঞ্জ করতে পারতেছি না। এবং ওই সময় যে অল্প অল্প আগেই বলছিলাম যে আবহাওয়াটা খুবই উইয়ার্ড ছিল, এবং কি বলবো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, এবং বাতাস প্লাস বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানির মধ্যে কয়েকবার বিদ্যুৎ চমকাইতেছিল, এবং খেয়াল করে দেখলাম ওই যে বৃদ্ধ মহিলা ওনার চেহারার মধ্যে ঠিক একটা হিন্দুদের লাশ পোড়ানোর পরে ঠিক চেহারাটা মনে হয় কেউ অ্যাসিড মেরে পুড়ে দিলে পরে মানে চোখ, মানে আপনি বলতে চাচ্ছেন এটা পোড়া চেহারার মতো, পোড়া চেহারার মতো, এবং মনে হচ্ছে সমস্ত চোখগুলো মানে গলে গলে পড়বে ওখান থেকে। ওটা দেখার পরে আমি আর কোনো আমার জ্ঞান ছিল না। তার পরবর্তীতে আমি যখন সকালের দিকে যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম ঠিক আমার বরিশালবাসী যারা আছে এরা বুঝতে পারবে, এটা হচ্ছে শ্মশানের পাশে একটা মসজিদ আছে, একদম শ্মশানের সাথেই ওয়ালের সাথে আর একটা মসজিদ আছে। তো ওখানটায় মসজিদের বারান্দার এক পাশে আমি ওখানটায় ছিলাম, আশেপাশে কয়েকজন আর কি মুসল্লি টাইপের লোকজন ছিল। তো এরা আমার চারপাশে, তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আমি এখানে কি করে বাকি? তারা বললো যে ফজরের নামাজ যখন তারা পড়তে আসবে ওই শ্মশানের ওখানটায়, তখন দেখলো আমি নাকি রাস্তার কোনো এক পাশে মানে পড়ে আছি। তো তারা আমাকে আইনা ওখানটায় মসজিদের মধ্যে রাখলো, দেন আমাকে জিজ্ঞেস করলো আমার অ্যাড্রেস কি, বাবা মায়ের নাম কি। দেন আমি বললাম, এবং আমার বাবা মা যেহেতু আমার এলাকাতে পরিচিত, তারা অল্পতেই চিনে গেল, এবং আমার বাবা মাকে তারা খবর দিল, এবং দেন ওখানটা চলে গেলাম। পরবর্তীতে এটা নিয়ে আমার ওখানে খুব বিজ্ঞ এক আলেম এবং হুজুর আসে, যিনি আমাদের ওখানকার মসজিদে ইমামতি করে, তার কাছে আমি জিনিসটা ব্যাখ্যা করলাম গিয়ে তারপরের দিনই, এবং সে আমাকে যা বলল হয়তো কোনো, যেহেতু এটা একটা শ্মশান এবং অনেক প্রায় আজকে 100 বছরের পুরনো শ্মশান এবং অনেক বড়, ওখানটায় হয়তো কোনো খারাপ এই জাতীয় হয়তো আত্মা বলা যাবে না, সে আমাকে যেভাবে বললো হয়তো কোনো খারাপ জিন টাইপের কোনো কিছু ওখান থেকে যাচ্ছিল, এবং যেটা আর কি আমি দেখে ফেলি, এবং হয়তো আমাকে ক্ষতি না করে আমাকে ভয় দেখানোর জন্য অথবা এই এরকম আর কি করার জন্য হয়তো আমার সামনাসামনি সে হয়েছিল। পরবর্তীতে হুজুর আমাকে ওখানটায় ফুটু দিয়ে দিলেন, পানি পড়া দিয়ে দিলেন, এবং তারপর থেকে আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। তাবিজটা প্রায় তারপরেও 2 বছর ব্যবহার করেছিলাম, এবং এখন সেই তাবিজটা পরবর্তীতে খুলে ফেলছি, এখন আর কোনো সমস্যা হয় না, এখন মোটামুটি ভালো আছি। এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি
শামীম বলছি, মোহাম্মদ শামীম। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার রাসেল ভাইকে যে এখানে আসার মতো আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি সুযোগ করে দিইনি, আপনি ঘটনা পাঠিয়েছেন সেটা সুযোগ করে দিয়েছে। আপনার ঘটনায় যাই আমরা। ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তো তখন আমি আব্বু এবং আম্মু আমরা 3 জন গেছিলাম বাড়িতে আমাদের ঘরের কাজের জন্য। তখন আমার ভাইয়া দেশের বাইরে থাকে, তো আমাদের ঘরে ফ্লোরের কাজ চলতেছিল তখন। তো আমরা একটা মিস্ত্রির কাছে আমাদের ঘরে ফ্লোরের কাজটা কন্ট্রাক্টে দিয়ে দিই, তো যার কারণে খুব দ্রুত কাজটা করছিল এবং কি মানে দিনের শেষ পর্যন্ত কাজ চলতো। তো ওই দিন প্রায় আসরের নামাজের পর পর্যন্ত কাজটা চলে, যার কারণে আমি কাজ শেষ করার পর বাজারের দিকে রওনা দিই। তো গ্রামে গেলে একটু বাজারটাই হলো একটু বিনোদনের জায়গা। তো আমাদের গ্রাম থেকে বাজারটা একটু অনেক বেশি দূর, হেঁটে যেতে প্রায় কমপক্ষে 25 থেকে 30 মিনিট সময় লাগে রাস্তা দিয়ে যদি হেঁটে যাই। তো এই জন্য আমার যেহেতু টাইমটা শর্ট ছিল, আমি চাচ্ছিলাম যে বিকালে রওনা দিলে সন্ধ্যার আগে হচ্ছে বাসায় যাতে ফিরে যায়। এই জন্য আমি মানে আমার বাড়ি থেকে জমিন বরাবর মানে কোনাকুনি হয়ে যাচ্ছিলাম আর কি, যাতে বাজারে যেতে আমার কমপক্ষে মানে 15 মিনিট সময় লাগে। রাস্তা দিয়ে না গিয়ে আমি একটু কোনাকুনি যাওয়ার চেষ্টা করছিলাম। তো বাজারে গেলাম, যাওয়ার পর আমি চা নাস্তা খেলাম। খাওয়ার পর আমি সেলুনে একটু কাজ ছিল, ওই কাজটা সেরে আমি যখন সেলুনে কাজ সারতেছি তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো মাগরিবের আজান দেওয়ার পর আমি আরো 5 মিনিট একটু বাজারে ওয়েট করলাম। আমি দেখলাম যে আমি কাউকে পাই কিনা বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু একা একা যেতে আমার একটু ভয় লাগে, কারণ আমাদের গ্রামটাতে এখন পর্যন্ত কোনো কারেন্ট নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা হয়নি। তো যার কারণে গ্রামটা খুবই অন্ধকার, এবং এতটাই বিদঘুটে অন্ধকার যে সন্ধ্যার পরে নিজের শরীর নিজে দেখা যায় না, এতটাই অন্ধকার। তো যার কারণে আমরা সন্ধ্যার পরে আমি নিজেই ব্যক্তিগতভাবে বাড়ি থেকে কখনো বের হই না। তো আমি এই জন্য চেষ্টা করতেছিলাম যে কিভাবে একটু মানে অন্ধকার হওয়ার আগে বাড়িতে পৌঁছানো যায়, আর কেউ যেহেতু আমার সাথে নেই। তো আমি সেটা মনে করে আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। তো ভাই আমাদের মানে গ্রামটাতে যেতে হলে আমি যদি বরাবর রাস্তা হয়ে যাই, তাহলে ওই রাস্তার পারে একটু সামনে একটা কবরস্থান আছে, যে কবরস্থানটা খুবই বেশি পুরানো কবরস্থান, এবং ওই কবরস্থানটার আশেপাশে কোনো বাড়িঘর নেই। মানে ওই কবরস্থানটা থেকে কমপক্ষে 10 মিনিট দূরত্বে বাড়িঘর আছে। যদি হেঁটে যাই তাহলে 10 মিনিট দূরত্ব, এরকম দূরে বাড়িঘর, কিন্তু এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। এবং ওই পাশে যে বাড়িঘরগুলো আছে সবগুলো মানুষের ওখানে যারাই মারা যায় ওই কবরস্থানটায় কবর দেওয়া হয়, কিন্তু এটাতে পরিষ্কার করা হয় না কখনো। এতটাই জঙ্গল যে দুপুরবেলাও যদি কেউ এখান দিয়ে একা একা হেঁটে যায় তার গায়ে একটু শিউর উঠবে, একটু ভয় লাগবে তার। তো আমি ওই কবরস্থানটার কাছাকাছি যখন ওইটা যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পর একটু ডানে মোড় নিতে হয়। তো ব্রিজটা পার হওয়ার পর আমি যখন হাঁটতেছিলাম, আমি ফিল করতেছিলাম সামথিং লাইক মানে আমার গায়ে কিছু একটা বাতাস লাগতেছে, একটু গরম গরম টাইপের। মানে দুপুরের একদম কড়া রোদের মধ্যে হাঁটলে যেরকম একটা মানে গরম বাতাস লাগে, তো ওরকম একটা বাতাস আমার শরীরে ফিল করতেছিলাম। আর পাশে যে তাল গাছের ছাড়িগুলো ছিল, তাল গাছগুলা নড়তেছিল আর একটা শাঁসা শব্দ হচ্ছিল। আমি পাশে আশেপাশে অনেক দিক তাকাইছি, কিন্তু কোনো দিক কোনো গাছ নড়তেছে না, শুধুমাত্র এই রাস্তা তাল গাছগুলো শুধু লড়তেছে আর এটা শব্দ হচ্ছে। তো আমি খুব ভয় পাচ্ছি। যদিও আমি ছোটবেলা থেকে জিন ভূত এগুলা বিশ্বাস করি, এবং আমি আগেও এগুলো অনেক ফেস করছি। স্পেসিফিক্যালি এগুলা কিছু ধরনের রূপ আছে, যেমন কুকুর, বিড়াল বা সাপ, এরকম টাইপের অনেক রূপ হয়। তো এইরকম একটু এক্সপিরিয়েন্স আমি সামনে আগাচ্ছিলাম, যে আমি চেষ্টা করতেছি এই জায়গাটা পার হবো। তো আমি যখন এই ডানে মন নিচ্ছি কবরস্থানের দিকে, তখন আমি দেখলাম যে কবরস্থানের দিক থেকে কিছু একটা অশরীরী আত্মার মতো সাদা, এবং এটা পাটা মাটিতে লাগানো নেই, ওটা খুব দ্রুত এদিকে আগায় আসতেছে আমার দিকে। আর এটা যতই সামনে আসতেছে ততই এটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর এটার চেহারাটা এতটাই বিদঘুটে যে একদম কালো, এবং চোখগুলো খুবই বড় বড় লাল আকারের চোখ। আর এটা অনেকটা সামনে আসছে, আমি ওইটা দেখে দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পর যখন এটা একটু সামনে আসলো, আমার সামনে 2-3টা তাল গাছ সামনে, ওইটা উপর একদম তাল গাছ স্ট্রেট উঠে গেল, মানে দৌড়ানো অবস্থায় এটা উপরের দিকে উঠে গেল তাল গাছের আকার দিকে একদম। তো ওইটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমার দ্বারা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু এটা আমি সামনে দেখছি এটা আমার ক্ষতিও করতে পারে, কারণ এটা যেহেতু সামনে কবরস্থান আছে। তো আমি চিন্তা করলাম যে আমি এখন মাঠ বরাবর দৌড়ে বাড়ির দিকে চলে যাব। কিন্তু মাঠ বরাবর দৌড়ে যাব, এখানেও একটা কাহিনী আছে যে আমি বাড়ি থেকে বের হওয়ার আগে শুনছি যে এই মাঠে কিছুদিন আগে যখন পানি ছিল, তখন একটা লোক রাত্রেবেলা মাছ ধরা অবস্থায় ওনাকে এই জায়গায় লাশ অবস্থা পাওয়া গেছে। এখানে মানে ওনাকে উল্টা দিকে গেড়ে রাখা হয়েছিল, তার মাথাটা ছিল মাটির দিকে, পা গুলা ছিল উপরের দিকে। তো ওইটা আমার মনে হওয়ার পর আমি চিন্তা করছিলাম এদিক দিয়ে যাওয়াটা আমার জন্য বেটার হবে কিনা। তো আমি চিন্তা করলাম যে যা আছে কপালে, আজকে এদিক দিয়ে আমাকে মানে মাঠ দিয়ে যেতে হবে, আমি কবরস্থান দিয়ে যাবো না, আর যাই করি। তো আমি মাঠ দিয়ে দৌড়ানো শুরু করলাম।
মানে যতটা জোরে দৌড়ানো যায় আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো হবে। তো আমি অনেক জোরে দৌড়াচ্ছি, দৌড়ানো অবস্থায় আমাদের বাড়িতে যাওয়ার আগে সামনে আরেকটা বাড়ি পড়ে। ওই বাড়িটাতেই আমাদের যে ঘরের মিস্ত্রিটা উনি ওখানে ওনার বাড়িটাই ছিল। তো আমি দেখলাম যে ওই মিস্ত্রিটা ওখানে দাঁড়ায় কিছু একটা করতেছে, মানে একটা লাউয়ের মাচার মতো। তো ওখানে দাঁড়া উনি কাজ করতেছে। তো আমাকে দেখার পর উনি বললো যে তুমি দৌড়াইতেছো কেন? আমি বললাম যে এমনি দৌড়াইতেছি। ওনাকে দেখার পর আমার একটু সাহস হলো যে উনি এখানে মানুষ আছে, আমি এখানে আস্তে আস্তে যাই, বাড়ি তো কাছেই, বেশি দূরে না। তো আমি ওখানে ওনাকে অ্যান্সারটা দিলাম যে আমি এমনি দৌড়াচ্ছি। অ্যান্সারটা দেওয়ার পরে জাস্ট মনে হয় 10 থেকে 12 সেকেন্ড আমি হাঁটলাম, ওনাকে জাস্ট পাস করলাম। পাস করার পর আমি পিছনে ফিরে দেখি ওই লোকটা আর নাই। কিন্তু উনি যে জায়গাটা দাঁড়াইছিল ওইখান থেকে ওনার বাড়িটা কমপক্ষে আরো 20 গজ দূরে। কিন্তু আমি পিছনে ফেরার পরে দেখি যে ওই লোকটা কোথাও নাই। তো আমি ওইটা দেখার পর আরো বেশি ভয় পাইলাম, এমনকি খুব দৌড়ে তাড়াতাড়ি আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি আমার আম্মুর কাছে বললাম, চাচির কাছে বললাম। আম্মুকে হয়তো অবশ্য ওই পুরো ঘটনা বলি নাই, তো বললে উনি ভাবতো যে আমি বেশি ভয় পাইছি। তো পরের দিন আমি সকালবেলা যখন ওই মিস্ত্রিটা আমাদের ঘরে আবার কাজ করতে আসছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি ওই সন্ধ্যা টাইম ওই জায়গায় কি করতেছিলেন, আপনি কি আমাকে দেখছিলেন? উনি বললো যে না, আমি সন্ধ্যার সময় ওখানে ছিলামই না। আমি তোমাদের বাড়িতে কাজ করার পর, আমি আসর নামাজ করার পর আমি বাজারে চলে গেছিলাম চা নাস্তা খাওয়ার জন্য। ওখান থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়েছে, প্রায় 8টা-9টা বাজছে। তো আমার কাছে আসলে ভাই এটাই মানে খটকা লাগে যে আমি কাকে দেখছিলাম ওই কবরস্থানের সামনে সাদা রসুরিটা, আর কে বা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি দৌড়াচ্ছ কেন, এই লোকটা এবার কে ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আমার নাম সোহান, আমি এসছি ঢাকার বাড্ডাবাড়ি থেকে। বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে 2য় বর্ষে অধ্যয়নরত আছি। তো যে ঘটনাটা আমি এখন শেয়ার করবো, জি বলেন। এই ঘটনাটা আমার মানে বগুড়া থেকে একজন আমাকে ফোনে বলেছে। তো ঘটনাটাই এই রবিবার থেকে। তো আসলে এই ঘটনাটা মানে কি ওই বগুড়ার কোনো একটা গ্রামের খান সাহেব নামে একজন লোক ছিলেন, যিনি জিন প্রেত এগুলো নিয়ে কাজ করতেন। এগুলো মানে কি তিনি ছাড়াতে পারতেন। তো আজ থেকে 20-25 বছর আগে তিনি মানে কি একটা কাচের বোতলের মধ্যে 7-8টার মতো বদ জিনকে বন্দি করেন। তো উনি ওই বোতলটা, কাচের বোতলটা একটা কচু ক্ষেতের আইলের মধ্যে নিয়ে মানে পুঁতে আসেন। তো গত 3 বছর আগে তিনি মারা যান। আর এই রবিবারে একজন লোক তার কতগুলো শূকর নিয়ে যায় ওই ক্ষেতের মধ্যে কচু খাওয়ানোর জন্য। তো শূকরের আছড়ানোতে মাটি উঠে আসে এবং ওখান থেকে ওই রাখালটা দেখতে পায় যে কাচের বোতল দেখা যাচ্ছে। তো উনি বোতলটা নিলেন এবং উপরে উঠে আসেন। তো রাস্তায় এসে মানুষ জড়ো করেন। মানুষদেরকে তিনি বলেন যে এটা ওই বোতলটাই হয়তোবা ওই যে জিনকে বন্দি করে রাখা হয়েছে। তো ওনারা বললেন কি সব পাগলের মতো কথা বলছেন, এটা তো হতে পারে না, অনেকদিন আগের কথা। তো তাদের মধ্য থেকে একজন বোতলটা ভেঙে ফেলে। আর ভেঙে ফেলতে সাথে সাথে ওই বোতলটার ভেতর থেকে একটা অদ্ভুত রকমের মাথা বেরিয়ে আসে বাতাসে ভাসতে ভাসতে। মাথাটার মুখটা ছিল একটু বড় আর চোখগুলো ছিল কপালের মধ্যে। তো ওই মাথাটা বেরিয়ে আসার সাথে সাথে এটা কি ধোয়ার মতো কিছু না, একদম মানে একটা মাথায় মানে কি ওই বাতাসে হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে আসে। তো ওই মাথাটা বের হওয়ার সাথে সাথে শরীর দেখা যাচ্ছিল না, মাথাটা বের। কোথায় ঘটেছে এই ঘটনা? এটা বগুড়ার কোনো একটা গ্রামে। আচ্ছা। তো ওই মাথাটা মানে কয়েকজনকে চড় মারে। তো সাথে সাথে একজন বমি করতে করতে অন দ্য স্পট মারা যান। আর 3 জন অজ্ঞান হয়ে যান। বাকি সবাই ভয় পালিয়ে যায়। পরবর্তী 3 জনকে হসপিটাল নেওয়া হয়। তো ওই দিন রাতের বেলায় উনি আসলে ঘটনাটা জানতেন না। উনি রাত্রের বেলা তার মহিষ নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে। হঠাৎ করে তিনি দেখলেন তার সামনে একটা মাথা চলে আসে। আর মানে ওনার বর্ণনা ওইরকমই ছিল মাথাটা। তো ওর মাথাটা ওই মহিষটাকে চড় মারে। মহিষটা পাগলের মতো শুরু করতে থাকে। এই দেখে ওই লোকটা ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। তো ওই দিন রাতের বেলা আরেকটি ঘটনা ঘটে। একটা মানে কি সাবালক মেয়ে, উনি রাতের বেলা বের হয়। তো উনি দেখতে পান যে মানে কি 3-4 জন দাঁড়িয়ে আছেন লম্বা, মুখগুলো কেমন বিভৎস, মানে কি জিন প্রেত যেরকম দেখা যায়। উনি দেখে উল্টা দিকে দৌড় দেন, ভয়ে বাড়িতে যান। গিয়ে উনি বমি করতে শুরু করেন। তার মা তাকে একই ঘটনা ঘটতে থাকে আবারও সবার ক্ষেত্রেই, এবং সবাই সেই একই ঘটনা ফেস করতে থাকে। এবং এই মাথাটা দিয়ে আপনি এটা লিখেছিলেন আপনার ইমেইলে। কতজন লোক মোটমাট মারা যায়? আসলে মারা যায় হচ্ছে 3 জন। আর
সরি 4 জন মারা যায় আর 4 জন এখনো হসপিটাল অ্যাডমিট আছে। এখনো আছে, এবং আপনি বলছেন যে আজকে কিছু একটা কি যেন ঘটছে। আজকে সন্ধ্যার পরে যেই ঘটনাটা ঘটবে মানে কি পরবর্তী ওই জিনদেরকে ডাকানো হয় একজন বড় আলেম, তো ওই জিনরা দাবি করেন যে 79টা মুরগির রক্ত আর একটা আস্ত গরুর রক্ত লাগবে, একটা কাফনে কাপড় ধৌত করতে হবে ওই রক্ত দিয়ে। আমরা সেই নিয়ম কানুনে না যাই, হ্যাঁ, তারপরে যে যা লাগবে সেটা জোগাড় করে কি করতে হবে? জোগাড় করে ওই মানে কি রক্তমাখা কাফনের কাপড়টা পুড়িয়ে দিলেই ওনারা চলে যাবে, আর সমস্যা করবে না। তো সবাই টাকা তুলে এটা আজকে করবে সন্ধ্যার পরে, তো এতটুকু আমি শুনেছি। আপনি যার কাছ থেকে শুনেছেন তিনি কতটুকু বিশ্বস্ত আপনার? উনি বিশ্বস্ত বলতে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওখানে, উনি আমাকে ফোনে বলেছেন। তার নাম কি? তার নাম হচ্ছে তন্নি। আচ্ছা, ওকে। তো আমরা পরবর্তী আপনার ঘটনায় যাই। আপনার ঘটনা ছোট্ট করে আপনার ঘটনা আমরা শুনবো। পরবর্তী আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম আশিক, আমি বেরেত বাড্ডা থেকে আসছি। তো আমি যে ঘটনা আজকে বলতে যাচ্ছি যে সেটা আমার সাথে ঘটে যাওয়া আজকে থেকে 2 বছর আগের ঘটনা। আমাদের গ্রামে আগে প্রায় কারেন্ট চলে যেত, তো তখন আমরা কারেন্ট চলে যাওয়ার পর থেকে আগে 4 থেকে 5 ঘন্টা কারেন্ট আসতো না, তখন অনেক গরম ছিল। তো আমরা নিচতলা, আমরা 2 তলা থাকি, আমরা দোতলা আমাদের বাসা, আমরা নিচতলা থেকে দোতলা বাসা, দোতলাতে মাঝে মাঝে চলে আসতাম। তো দোতলাতে যখন চলে আসতাম, দোতলার গেট গুলা জানালা গুলা সবসময় খোলা থাকতো। তো আমরা সেখানে থাকতাম, জানালাতে অনেক বাতাস টাতাস আসতো। তো আমার বাবা, আমি এবং আমার কাকা, আমরা সবাই একসাথে তখন একসাথেই থাকতাম। তো আমি একদিন ওনাদের বলছি যে আজকে তোমাদের থাকা দরকার নেই, আমি একাই থাকবো। তো ওনারা রাজি হলেন, আমি একা থাকলাম। তো আব্বারে আমি যখন চলে যেতে বলছি, তো আব্বা চলে গেল। তো আমি একা থাকলাম। একা থাকার পর হঠাৎ কিছুক্ষণ পর দেখি যে আমি যেই ঘরে ছিলাম সেই ঘরের বাহিরে আমার আব্বাই আবার আমারে ডাকতেছে যে তুই আশিক এদিকে আয়, আশিক তুই এদিকে আয়, তোর সাথে কথা আছে। মানে আপনার বাবা এসেছেন আমার ঘরে আপনাকে দেখতে এবং আপনাকে ডাকাডাকি করছিলেন, তারপরে কি হলো? তারপর আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার আব্বা, আমি ওনারে চলে যেতে বলছি যে তোমার আজকে থাকার দরকার নেই আমার সাথে, তুমি আইছো না। তা উনি আবার আমার কিছুক্ষণ পর ডাকতেছে যে তুই আমার সাথে আয়, আমার সাথে এদিকে আয়। তো আমি ভয়ে তখন চিৎকার করতে লাগলাম। তো আমার নিচতলা থেকে আপনার বাবা আপনার ঘরে আসছে, আপনি ভয় পাচ্ছেন কি জন্য? সে তো আমার এমনিতে আমি ওনারে চলে যেতে বলছি, উনি আমার সাথে থাকেন নাই। কিন্তু হঠাৎই রাত্রে দেখেছি উনি বাহিরে একটা সাদা লুঙ্গি এবং একটা সাদা শার্ট পরা, উনি বাহির থেকে আমার ডাকতেছেন, রুমের বাইরে থেকে ডাকতেছেন। তখন বারিন্দার লাইট এবং অন্যান্য সব এতই অন্ধকার ছিল যে ওনার ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। তারপর উনি আমার অনেক বলছিল যে তুই, আমি গেলাম না। তারপর আমার দাদা দাদুও আসলো, আসার পর আমার দেখলো যে আমি অনেক টেমে গেছি। যাওয়ার পরে আমার ওনারা নিচে নিয়ে গেল। নিচে নিয়ে যাওয়ার পর আমার ওনারা কোরআন থেকে পানি টানি ফু দিয়ে আমার সেই পানিটা দিলে খাইতে। তারপর আমার হঠাৎই চোখটা গেল ঘড়ির দিকে যাওয়ার পর দেখলাম যে ঠিক রাত 3টা বাজে। আচ্ছা, তার মানে আপনার বাবা আসলে আসে নাই, ওখানে এসে অন্য মানুষ, এবং সেখানে আপনি দেখেছেন। আমাদের হাতে আজকে আর একদমই সময় নেই। এটা খুব ছোট ঘটনা রাসেল ভাই। আমি জানতাম যে আমাদের অনেক আগে শুনেছিলাম আর কি আমাদের এক খালার কাছে যে ওই সে যেখানে থাকতো গ্রাম্য অঞ্চল, এবং সে মানুষকে দিত, আপনার ওই যে টোটকা দিত আর কি গ্রামে বসে। এবং এই টোটকাটা সে ভালোভাবে দিত না, মানে ওই যে নামাজ কালাম পড়ে যে দেয় মানুষ, একটু দোয়া দেয়, এটা না। সে দেখা যেত যে কাউকে মানে বিভিন্ন পন্থা বলে দিত, হ্যাঁ এটা করো, অমুক জায়গায় এটা ছিটায় আসো, অমুক জায়গায়, মানে এরকম করতো আর কি। এবং এই কারণে কিন্তু সেই মানুষটাকে সবাই ভয় পেত ওই জায়গায়। হ্যাঁ, আচ্ছা। তো সে থাকতো যেখানে, সে পাশেও কেউ থাকতো না আর কি। তো জিনিসটা হচ্ছে বাসাটা ছিল তার কাছাকাছি যে নেইবার সবচেয়ে, তার বাসাটা আনলাকিলি হয়ে গেছিল যে তার মানে একদম মানে একটা বেড়ার পর একটু জায়গা, তারপরই বাসা। আচ্ছা। তো হয় কি, এবং সে অনেক ওই রাতের বেলা এটা সেটা করতো, গান গাইতো কিরকম সুরে, হ্যাঁ, এবং মানে অনেক উদ্ভট জিনিস করতো যেটা নাকি মানুষের কাছে খুব ভালো না, এবং পাশের বাসায় যে থাকতো সেটাও লাইক করতো না আর কি। সে কষ্ট করে থাকতো, সেও গরিব মানুষ, তার থাকার জায়গা নেই, ওখানে থাকতে হবে। তো একদিন সে এরকম দেখে রাতের বেলা আপনার ওই করতেছে, ওই পাশের বাসার থেকে খুব মানে বিলাপের মতো শব্দে
সাউন্ড করতেছে, কাঁদতেছে। হ্যাঁ, মানে খুব মানে রিডিকুলাস, মানে বিড়াল যেরকম আপনার রাতে গভীর রাতে অনেক সময় কান্দে যেরকম হয় সেরকম। এখন গ্রামে কিন্তু এই 7টা 8টা যখন বাজে, মানে তখনকার সময় আমি যখন শুনছি তখন আমি ধরেন মানে আমার বয়স তখন 12-13 বছর এরকম হবে। তো ইটস মিন লাইক লট অফ টাইম, লাইক মোর দেন এ ডিকেড। হ্যাঁ, তো সেই সময় আপনার এরকম মানে গ্রামে রাত হয়ে যেত। তো এরকম যখন শব্দ শুনতেছে পাশের বাসা সে মানুষটা, সে আর ভয় যায় নাই, বুঝছেন? সে দেখতেছে কি করতেছে, আজকে এরকম গোয়া গোয়া কাঁদতেছে কেন, এই সেই, আবার বলতেছে আয় আমাকে নিয়ে যা, কি বলতেছে এরকম কিছু। তো সে চুপ করে আছে। পরদিন সকালবেলা আপনার আসছে, ওই মানুষজন আসছে, সে বলতেছে, তাকে বলতেছে যে তোমার পাশের যে এই মহিলাটা ছিল তাকে যে এখানে বাসায় পাওয়া যায় নাই, তাকে মনে হয় কে ছিঁড়ে খুঁড়ে ফেলছে। আচ্ছা, বলছে কোথায় ছিঁড়ে করে ফেলছে? আমি তো রাত্রেবেলা তার অনেক শব্দ শুনতে। বলছে তুমি যাও নাই কেন? বলে যে আমি যাই নাই কারণ সে ভয় লাগে তার দেখলে, আমি কখনো তার পথ মারাই না। বলছে তাকে তো ওখানে ওই যে বিলের কাছে পাওয়া গেছে। আচ্ছা, এরকম ছেঁড়া করা অবস্থায়, মনে হয় যে তাকে ছিঁড়ে ফেলছে কেউ, এরকম একটা বিচ্ছিরি অবস্থা। আচ্ছা, তো সে শুনে মানে বেশ গায়ে কাটা লাগছে যে এরকম আমি তার আওয়াজ শুনলাম আর কখন ছিল্ল করলো। তো নেক্সট দিনও দ্য ফলোইং ডেতে সে এরকম সন্ধ্যা হয়েছে, রাতের বেলা এরকম করেছে। সে যখন শুতে গেছে সে শুনতেছে আবার ওই পাশের থেকে ওরকম মানে ওরকম শব্দ আসতেছে, এবং রাত যত গভীর হচ্ছে এরকম শব্দ বাড়তেছে, কান্নাকাটি বা হুর করে একটা শব্দ এটা বাড়তেছে। এবং একটা সময় সে দেখে যে তার যে ঘরের যে দরজা, সে চুপচাপ শুয়েছিল রাসেল ভাই একটা চকির ভেতরে, সে দেখতেছে তার ঘরের দরজার ভেতরে মনে হইতেছে একটা মহিলার অবয়ব। হ্যাঁ, মহিলার অবয়ব। তো ঢুকে সে ওই আপনার ওর তার সামনে আসতেছে আর কি, এসে বলতেছে যে আমার অনেক যন্ত্রণা, আমারে বাঁচা এরকম বলতেছে। তো সে যে শুয়েছিল সে ভয় আপনার চিৎকার করে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ে লাফতে উঠে গেছে, উঠে দেখতেছে যে আর কিছু নাই। আচ্ছা, শব্দটাও নেই। তো উনি আপনার ওখান থেকে কোনো মতে রাত পার করছে, পার করে পরের দিন ওখানকার যে মুরব্বী আছে তাদেরকে বলছে ডেকে যে এরকম আমি এরকম রাতে দেখলাম, ও তো নাকি মরে গেছে, ওকে কি করছে এই সেখানটা। তখন ওই মুরব্বী বলতেছে যে ওর সাথে কিছু ছিল, খারাপ কিছু, তো এগুলা করতো এবং ওকে এসে জ্বালায়, সেগুলা এসেই তোমার এখানে জ্বালাইতেছে, তুমি তোমার বাসাটাকে বন্ধ করে দাও। তো তখন উনি গ্রামের হুজুর এনে ওনার বাসাটাকে বন্ধ করে দেয়। আর ওই যে নাকি থাকতো যে এগুলা করতো সেই মহিলার বাসাটা আপনার পরবর্তীতে ওই তার কোনো ওয়ারিশ না পেয়ে মনে হয় কেউ করে নেয় আর কি, ডিফারেন্ট ভাবে করে ফেলে। ওকে, সো এটা হচ্ছে স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। দ্যাটস ইট। আমরা চলে যাব এখন ঘটনায়, এবং আমাদের যে নেক্সট আমাদের যে ফার্স্ট যে পার্টিসিপেন্ট আছেন অর্থাৎ গেস্ট আছেন, যিনি আমাদের এখন আর একটা ঘটনা শোনাবেন। আমরা সেই ঘটনাটা শুনবো তার কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো। আমার নাম তাওকির ইফরাত, আমার হোম টাউন কুষ্টিয়া। ওকে, চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা এটা ঘটেছে বেসিক্যালি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। ওর সাথে ঘটেছে যখন ওর বয়স ছিল 4, 4.5 এরকম টাইমে। এখন ভাইয়া এই টাইমে মানে বাচ্চাকালের এই ঘটনাগুলো কিন্তু আমাদের মনে থাকে না, তবে কিছু কিছু এরকম ইন্টেলেবল ঘটনা থেকে যায় যেগুলো কি মেমোরিতে সবসময় থেকে যায় আমাদের। তো এরকম একটা ঘটনা, ওর যখন বয়স ছিল 4 বছর, ওর আর কি ছোট ভাইয়ের বার্থ হওয়ার কথা ছিল, মানে ছোট ভাইয়ের বার্থ ছিল। তো ওর বাসার সবাই ছিল হসপিটালে, জাস্ট ও আর ওর নানু এই দুইজন ছিল বাসার মধ্যে। এখন ওর মানে ছোট ভাই হওয়ার 3 দিন আগে ওর বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে যায়। লাইক ও আগে ছিল সব থেকে বেশি এক্সাইটেড, অ্যান্ড এই 3 দিনের মধ্যে ওর মধ্যে বিপুল পরিবর্তন হয়। লাইক ও অনেক অ্যাক্রিমোনিয়াস হয়ে যায়, সবার সঙ্গে রুড বিহেভ করতে থাকে, অনেক সেলফ সেন্টার্ড হয়ে যায়, নিজের সাথে নিজে কথা বলতে থাকে, লাইক ইমাজিনারি ফ্রেন্ডস হয়ে যায় ওর একটা। তো ওর ভাইয়ের যখন বার্থ হলো অ্যান্ড বাসায় নিয়ে আসলো, একদিন ও আর কি একটা কিচেন থেকে চাকু নিয়ে ওর ভাইকে মারতে যায়। ঠিক সেই টাইমে ওর নানু নামাজ পড়ে উঠছিল, উনি আর কি এসে ওই চাকুটা তার হাত থেকে নিয়ে নেয়, অ্যান্ড ইনশাল্লাহ কিছু হয়নি। তো যেটা ভাই এখান থেকে স্টার্টিং মেনলি প্রবলেমটা, ও যখন ঘুমাতো ও ওর আব্বু, ওর ছোট ভাই, ওর আম্মু একসঙ্গে ঘুমাতো। তো ও রাতের বেলা মানে সিম্পলি ভাই রাতের বেলা ওর আব্বু আর কি ডাইনিং এর লাইটটা অফ করতো এবং গেটটা অফ করে দিত। কিন্তু ও মাঝরাতে হঠাৎ করে দেখতো যে মাঝরাত লাইট রাতে আর কি ও দেখতো যে লাইটটা অন অ্যান্ড দরজাটা খুলে গেছে, অ্যান্ড দরজার মধ্যে একজন একটা আননোন ফেনোমেনন আর কি মানে প্রবেশ করে, লাইক সুটেড বুটেড ম্যান। একজন সুটেড বুটেড একজন ম্যান প্রবেশ করে, এসে তার কাছে এসে দাঁড়ায় অ্যান্ড কিছু একটা বিড়বিড় করে বলতে থাকে, বাট ও বুঝতে পারে না কি জিনিস। আচ্ছা, এরকম ঘটে থাকে। আর ও যেহেতু ছোট মানুষ, এই যে আননোন ফেনোমেনন এটার নাম দিয়েছিল ভালুটা,
ছোট মানুষ, ভালোটা নাম দিয়েছিল আর কি, ছোট মানুষ। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, তো এরকম আর কি ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে। অ্যান্ড ও হঠাৎ করে বলে ফেলে, ধরেন খেলছে, হঠাৎ করে বললো যে আব্বু ভালোটা আমাকে ভয় দেখাচ্ছে, ভালোটা মারছে। এরকম বলতে থাকে, কেউ বিলিভ করে না, বিকজ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড থাকতেই পারে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। তো এরপরে ভাই যে ঘটনাটা হয়, ও মাঝরাতে ঘুম থেকে যখন জেগে যায়, হঠাৎ করে ও দেখে যে ওর উপর ওর একটা ক্লোন ওর উপর আর কি শুয়ে আছে। আর ঠিক সেই টাইমে ভালোটা যেটা আর কি ওই সুটেড বুটেড ম্যান, সে আর কি আবার প্রবেশ করে ওই ওর যে ক্লোন সেটার মাথাটা কেটে দেয়। অ্যান্ড একদিন পসিবলি সেটা রোজার মাস ছিল, সবাই সেহরি করার জন্য উঠে যায়। অ্যান্ড ওইরকম টাইমে ও ঘুম থেকে উঠে যায় অ্যান্ড দেখে যে এদিকে ওর মতোই 7 জন এরকম, আর ওই ভালোটা যেটা আর কি সুটেড বুটেড ব্যান্ড, সেটা সে 7 জনের মাথা কেটে দেয় অ্যান্ড আস্তে আস্তে সব ডিসিপারেট হয়ে যায়। আর তাছাড়া ভাই বাসার মধ্যে এমনি কিছু ঘটনা ঘটতে থাকে, লাইক ধরেন ফুলের টপ যেটা ছাদের উপর, সেটা আজকে এক জায়গায়, কালকে দেখা গেলো অন্য জায়গায়, আজকে রাইট সাইডে, কালকে লেফট সাইডে। এটা ভাইয়া চোর, যদি কোনো চোর আসে সে নিশ্চয়ই এরকম এদিক ওদিক করবে না, বা কোনো প্রাণী আসলে নিশ্চয়ই এভাবে স্যুট করে রাখবে না সবকিছু। তো এরকম আর কি অনেক ছোটখাটো প্রবলেম হয়, লাইক ধরেন পিসি যে টেবিলে ছিল সেই টেবিল থেকে অন্য টেবিলে চলে যায়। এটা বেসিক্যালি ভাইয়া ঘটা খুব উইয়ার্ড আর কি বিষয়টা। তো এরপরে ভাই যে জিনিসটা কন্ট্রাস্ট আসে, সেটা হচ্ছে ওর বাবা আর কি একদিন কারে যাচ্ছিল, ওর ওর বাবা ড্রাইভার ড্রাইভ করছিল। তখন ওর ড্রাইভার সে হঠাৎ করে গাড়ি অনেক বেশি স্পিড আপ করে, অনেক স্পিড আপ করে। এন্ড ওর বাবা আর কি আস্ক করে ওকে যে কেন স্পিড আপ করলাম, রিজন কি, ফাঁকা আছে। তো সে আর কি অনেক টাইপের এক্সকিউজ দেয়। তো বাবা বুঝতে পারে যে নো, সামথিং ইজ রং এখানে, কারণ হঠাৎ করে এভাবে উত্তর দিচ্ছে না, একটা উত্তরও কনভিনিয়েন্ট ছিল না। দেন নামার পরে ওকে আস্ক করে ড্রাইভারকে যে বলো তুমি কেন এরকম হঠাৎ করে স্পিড আপ করলে গাড়ি 5 রাস্তা থেকে। তো সে বলে যে আসলে স্যার বিষয়টা কেমন ছিল, আমি যখন লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিলাম দেখলাম নিচে পিছনে আর কি একজন সুটেড বুটেড ম্যান, উনিও দেখছেন ড্রাইভার এরকম সুটেড বুটেড ম্যান, জাস্ট এখানে এক জায়গায় আছে লাইক পরের সেকেন্ডে সে অন্য জায়গাতে, এরকম আর কি গাড়ির ব্যাক সিটে এইদিকে ওদিক ঘোরাফেরা করছিল। এন্ড ভাই এইটা তার জানার কোনো প্রশ্নই ওঠে না, তার জানার কথাই না, ইটস ইম্পসিবল ফর দ্য ড্রাইভার টু নো অ্যাবাউট দিস। তো এইটা জানার পর আর কি যে আমার ফ্রেন্ডের বাবা সে আর কি বুঝতে পারে যে না, তার ছেলে যে ঘটনাগুলো তার ছেলের সঙ্গে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো হয়তো বা অ্যাকচুয়াল, সেটা জাস্ট ইমাজিনেশন না। সো দেন আফটার দ্যাট আমি লোকেশনটার নাম বলছি না, একটা জায়গাতে যাই একটা কবিরাজের কাছে, সে একটা সলিউশন দেয়। সলিউশন বলতে একটা নিম পাতা রস বা সামথিং লাইক দ্যাট একটা কিছু দেয়, আর এর ভিতর কিছু পরে ফু দেয়, ওইটা খাওয়ার পর আল্লাহর রহমতে উনি এখন আমার ফ্রেন্ড এখন ঠিক আছে, যদিও তার সাথে কিছু কিছু ছোটখাটো ঘটনা ঘটে, বাট এই টাইপের ঘটনা ঘটে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আবার আমাদের নতুন একজন অতিথি জয়েন করেছেন তার কাছে, এবং তার ঘটনাটা আমরা শুনবো আপনার কাছ থেকেই। আপনার নামটা প্লিজ প্রথমে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আমি তাসিন, দিনাজপুর থেকে এসেছি। ওকে তাসিন, অনেক 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 দূর থেকে এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে এসে জয়েন করার জন্য। আমরা আপনার ঘটনায় চলে যাই। আচ্ছা, আমার ঘটনাটি হচ্ছে 2014 সালে আমি যখন এইচএসসি দিচ্ছিলাম। ওকে, তো ম্যাথ পরীক্ষার আগের দিন এই ঘটনাটি হয়েছিল। আমার রাত জেগে পড়ার অভ্যাস ছিল, আর সো এক্সাম রাত জেগে তো পড়তেই হয়। আর হচ্ছে আমি ঘটনা শুরুতে আমি আগে আমার বাসার ডিসক্রিপশনটা দিয়ে দিই। বাসার হচ্ছে ফার্স্টেই আমার প্যারেন্টস এর রুম, তারপর আমার রুম, ওয়াশরুমের সামনে হচ্ছে আমাদের বারান্দা, এবং বারান্দার পাশে আরেকটা রুম। আচ্ছা, তো ম্যাথ পরীক্ষার রাতে যখন আমি পড়ছিলাম, এক সময় ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তো ওয়াশরুমে ফ্রেশ হতে সময় দেখি যে আমার পায়ের নিচ দিয়ে একটা সরসর শব্দ হচ্ছে। আচ্ছা, আমি যখন সেটা খেয়াল করি এটা কি, তখন দেখতে পাই যে একটা সাপ আমার পায়ের নিচ দিয়ে আমার ওয়াশরুমের গেট থেকে বেরিয়ে বারান্দার দিকে আসতেছে। আচ্ছা, আমি বের হয়ে আমার হচ্ছে ওয়াশরুম বারান্দার সাথে যে গেট, আগে সেই গেটটা লাগাই, কারণ হচ্ছে সাপটা রুমের ভিতর ঢুকে গেলে তো বেশি প্রবলেম। আর সাপটার সাইজও অনেক বড় এবং মোটা ছিল। আমি আমার রুম লক করে আমার প্যারেন্টস এর রুমে যাই, তাদেরকে ডাকি, বলি যে বারান্দায় এরকম একটা সাপ, কি করা যায়। তা আব্বু আমি দুজনই হচ্ছে বের হই, এবং আমাদের খাটের নিচে রড ছিল সে সময়, ওই দুজন রড এবং আব্বু একটা চাকু নিয়ে বের হয় সিম্পলি। তো সাপটা জাস্ট একদম নর্মাল ছিল, কোনো সে কামড় দেওয়া বা এক্সেট্রা কিছুই করতেছিল না, জাস্ট নর্মাল।
আব্বু বলে এই সাপকে মারা যাবে না, জাস্ট নর্মালি আমরা এটাকে আগায় দিই অথবা কোনোভাবে হোক এটাকে বাসা থেকে বের করি, আচ্ছা তাহলেই হয়ে যাবে। তো ভাইয়া ওয়াশরুমের মধ্যে আমাদের তেমন কোনোই বড় কোনো গর্ত বা এমন কিছুই ছিল না। ইভেন সে আসলো কিভাবে সেটাও আমরা মানে কোনোভাবে বুঝতেছিলাম না। তো যেহেতু সেটা ওয়াশরুম দিয়ে এসেছে, আমরা চিন্তা করছি যে ওয়াশরুমের দিকেই তাকে ঠেলে দেওয়া হোক। তো রড দিয়ে যখন সাপটাকে জাস্ট সিম্পলি ভাবে আমরা ওয়াশরুমের দিকে আগাচ্ছি এবং সেও সিম্পলি এগিয়ে যাচ্ছে, কোনো মনে করেন যে সাপের যে একটা স্বভাব যে ব্যাক করে ঠকরানো অথবা এইসব কিচ্ছু না, জাস্ট সে চলে যাচ্ছে। আর সাপটা যেহেতু অনেক মোটা ছিল সে যাচ্ছে অনেক ধীরে ধীরে। কিন্তু ভাই ওয়াশরুমের সাপের একটা ডিফারেন্ট কালার ছিল, ডিফারেন্ট কালার ছিল, সেটা হচ্ছে আপনার হচ্ছে লাল কালো টাইপের, মানে একটা চকমকে কালার যেটাকে বলা হচ্ছে লাল এবং কালো, রাইট? জি জি। যখন ওয়াশরুমের সাপটার অর্ধেক মনে করেন যে একটু বাকি আছে, কিন্তু সেই সময় সাপটা এত দ্রুত গেল যে চোখের নিমিষেই আমাদের মানে গায়েব, একদম শেষ, ভ্যানিশ হয়ে গেল। আমরা ওয়াশরুম খুঁজলাম, এমনকি বাসার পিছনেও আমরা টর্চ নিয়ে খুঁজলাম দুইজনে এত রাতে, আব্বু আর আমি, কিন্তু সাপের কোনো কিছুই পেলাম না। পরে বললো যে এই সাপ যেভাবে আসছে সেভাবেই গেছে, ওই নিয়ে আর টেনশন করার কোনো দরকার নেই। আর ভাইয়া বলে রাখি যে আমাদের বাসায় অনেক আগে থেকে প্রচন্ড সাপ দেখা যায়, মানে কি সাপ, সব ধরনের সাপই প্রায় আসতো এবং এখনো সেটা আছে। এখনো বলতে আমি যখন বাসায় গেছি এইবারও আমি দেখি। আমরা তাহলে অন্য কোনো একটা ঘটনা শুনি, তারপর আমি একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনায় যাব। রিসেন্টলি যেটা মনে পড়ছে রাসেল ভাই, যেটা যে কারণে বলতে চাচ্ছি, আমি এই তো 2 দিন আগে শুনলাম ঘটনাটা। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমি প্রায় আগে অনেকের কাছে শুনতাম যে কক্সবাজারের যে রাস্তাটা যে আপনার চিটং টু কক্সবাজার বহুবার শুনেছি হন্টেড এবং হন্টেড, এবং এখানে স্পেসিফিক্যালি বুড়ি দেখা যায়। আমি থামাতে বলে, গাড়ি থামাতে বলে। যেও কিন্তু আপনাকে আমি একবার বলছি রাসেল ভাই অনেকে বুড়ি দেখছে এখানে। তো গত 2 দিন আগে আমাকে একজন বলল, হ্যাঁ, যে মানে আমাদের একজন আপনার কো-ওয়ার্কার আর কি, সে বলল যে তারা ঈদের ছুটিতে কক্সবাজার যাচ্ছিল। তো ওর নাম হচ্ছে ফারিন। বলল যে ওদের যে গাড়িতে করে যাচ্ছে সে ড্রাইভার যে আছে সে বলল যে এখানে কিন্তু রাস্তাটা ভালো না, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, কেয়ারফুলি থাকবা, রাস্তাটা ভালো না। তো বলছে কেন চাচা এখানে ভালো না কেন, কি আছে? বলে না, এখানে অনেক সময় অনেকে দেখে যে এই গাছের উপরে কোনো বুড়ি পা ঝুলায় বসে আছে অথবা রাস্তায়। তো শোনার পরও মানে খুব সিরিয়াসলি নেওয়ার মতো কথা না, আসলে এই টাইপের জিনিসগুলো একটু ফানি লাগে কিন্তু না, ফানি, বাট সে কিউরিয়াস ফিল করছে ব্যাপারটাতে আসলে ঘটনা কি। তো সে নাকি আপনার মূলত গাছের কথা যখন শুনছে সে গাছের দিকেই তাকায় ছিল যে কোনো গাছের উপরে কোনো বুড়ি বসে থাকতে থাকে কিনা। তো হঠাৎ করে এর মধ্যে নাকি মানে অনেকক্ষণ যাওয়ার পর গাড়িটা খাচ করে ব্রেক করছে জোরে। কি হয়েছে তখন তাকায় দেখছে, সেই নাকি দেখছে মানে সে সোয়ার করে বলছে দেখছে রাস্তার সামনে দিয়ে একটা বুড়ি চলে গেছে এবং বুড়িটার কালো মানে আরো অনেকেই দেখেছে না, শুধুমাত্র উনি দেখছে এবং তার একটা খালা ছিল, সে মানে দেখছে, সে খুব দ্রুতই দেখছে আর কি। এবং বুড়িটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে রাস্তার ওই পাশে, তাকে দেখা যায়নি। এবং মোটামুটি ও দেখছে যেটা, অবশ্যই আমি চেহারাটা ঠিক মতো দেখতে পাইনি, যেটা দেখছি যে তার গায়ে কাপড় ছিল, কাপড়ের এক্সাক্ট কালার আমি বলতে পারতেছি না বিকজ হেডলাইট পড়ছে, আর হাতে একটা লাঠি ছিল। আচ্ছা, এবং রাস্তা দুটো পার হয়েছে এবং এরপরে সে আর দেখে নাই। আর মজার না ইন্টারেস্টিং ব্যাপার আসল ভাই, আমি কিন্তু শুনে খুব স্টান হয়েছে, কারণ আমি এই পর্যন্ত অনেক মানুষের কাছে বুড়ির কথা শুনছি, আমি নিজে কক্সবাজার যে ঘোরাফেরা করেও মানুষের কাছে শুনছি এবং ওইখানকার স্থানীয়দের কাছ থেকে। এবং এইটা আমার কাছে এই চাক্ষুষ একজন দেখে সে মানে সয়ার করে বলতেছে যে ভাই আমি তো আপনাকে নিজের চোখে দেখছি আমি জিনিসটা, একদম উইটনেস, মানে এরকম চোখের সামনে কিন্তু আসলে মানে হ্যাঁ এরকম পড়ে না। আর এই যে এরপরে যেটা হয়, ওদের গাড়ি যখন আবার রওনা দেয়, ড্রাইভার দোয়াদুরুদ পড়ে রওনা দেয়, এরপর নাকি ওরা রাস্তায় কোনো গাড়ি দেখে নাই, মানে ওদের সাথে আর কোনো গাড়ি ওরা দেখতে পাচ্ছিল না, মানে দেয়ার ওয়্যার নো কারস, রাস্তাটা পুরো এমটি ছিল। নরমাল না, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না খুব লেট নাইট ছিল না, মানে গভীর রাত ছিল, হ্যাঁ গভীর রাত ছিল, রাত 2টা-2:30 বাজে তখন। যখন নাকি ওই সময় গাড়ি আরো দেখার কথা, হ্যাঁ জিনিসটা হচ্ছে ওরা বলে যে গাড়ি কিছু দেখে নাই, বাট যখন তারা একটু আলো ফুটছে বা আজান দিচ্ছে এরকম সময় সিটিতে মানে একটা ছোট গ্রামের বাজারের মধ্যে জায়গা থামছে গাড়ি নিয়ে, ও আচ্ছা ইটস হাইওয়ে, তো অবশ্যই গাড়ি থাকার কথা, আর অনেক গাড়ি থাকার কথা। ওরা দেখতেছে যে আরো গাড়ি পাস হয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে বাস যাচ্ছে, আজানের পরে দেখছে এটা। পরে আচ্ছা, তো জিনিসটা কিন্তু খুবই একটা আজব জিনিস রাসেল ভাই, মানে অ্যাকচুয়ালি
এবং আরেকটা Weird তো অবশ্যই ছোট্ট যদি একটা ক্লু দেই, হ্যাঁ হ্যাঁ আমরা ভূত এফএম থেকে মনে হয় আপনাদের সাথে একটা শো করতে গিয়েছিলাম, আমরা সেটা ছিল ঢাকার কাছেই কোথায় জানি, ওই প্রথম শোটা আমাদের ওই যে শাক্তা বার্তা, right. হ্যাঁ হুম ওখানে কিন্তু যখন রেকি করতে যাই রাসেল ভাই, আপনার সাথে আমিও গিয়েছিলাম, হুম একটা ছবি আমি আপ করছিলাম ফেসবুকে, একটা মানুষের ছায়া দেখা গেছিল, হুম লাইক বুড়ি টাইপেরই, কিন্তু মানে ওইটার কিন্তু কোনো অ্যাকচুয়ালি ছবি আমরা চোখে দেখি নাই। আমি কিন্তু কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কথা ওইখানে যে সবচেয়ে মানে যেটা আমাদের মানে এক্সপ্লোর করেছিলাম আমরা, সেটা হচ্ছে ওই অদ্ভুত গাছটা, এবং ওইটা ছবিটা মানে আপনি আপনার গাছের গাছের আশেপাশে আশেপাশে তুলছিলাম, র্যান্ডমলি আমি ছবি তুলতেছিলাম, বাট ওই ছবিতে একটা এরকম আসছে, এবং আমি এটা কোনো ফাইন্ড আউট করে দেখে মনে হচ্ছে যে একটা কাপড় আগাগোড়া মোড়া একটা মানুষ, মহিলা মানুষ যে যাচ্ছে, কিন্তু আমি দেখি নাই ক্যামেরায়, বাট আমি ছবি তোলার পর ওই অবয়বটা আসছে ওখানে। এবং আমি খুব মানে অদ্ভুত ভাবে দেখি যে হঠাৎ করে গাছের পেছনে একটা মন্দির, মানে সেখানে একজন বয়স্ক মহিলা, এবং আপনি যে বলছেন ছবি তুলেছেন মহিলার মধ্যে, আমি আবার দেখলাম যে ওখানে একজন বয়স্ক মহিলা পুজো করছে। খুবই অদ্ভুত লেগেছিল আমার কাছে, হঠাৎ করে সব জিনিসপত্র সব এলোমেলো লাগছিল আমার নরমাল ঠিক না কিন্তু রাসেল ভাই জিনিসগুলো। এবং আমি যখন হচ্ছে এই যে কক্সবাজারে আমরা যখন শো করতে গেলাম, তখন আমরা রাস্তার মধ্যে অনেক মানুষ পেয়েছি যারা হচ্ছে এরকম ধরনের জিনিস নিজের চোখে দেখেছেন, এবং এই যে গাড়িতে গাড়ি মানে হাত তুলে থামাতে বলে, কেউ বলেন এইটা, কেউ বলেন যে কিছুই বলে না, রাস্তা জাস্ট পার হয়ে যায়। এই ব্যাপারগুলো খুব অদ্ভুত, তাই না? এই ব্যাপারগুলো খুবই আজব। এবং এরকম একটা ঘটনা আমার কাজিন বলেছিল, ও বলেছিল এরকম যে ও আর ওর হাজবেন্ড যাচ্ছিল আপনার এই কক্সবাজারে, ছিল কক্সবাজার, ওরটাও কিন্তু ও ফায়ার করে বলছে আমাকে, মিথ্যা বলা মানুষের না, সে গাড়ি নিয়ে যাচ্ছে, আর তখন আমি ভূত এফএমে আসতাম না, সে এত আগে বলছে আমাকে জিনিসটা, গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে বলে দেখে যে একটা মহিলা দাঁড়ানো, এবং দেখতে দেখতে গাড়িটা মহিলাটাকে হিট করে ফেলছে। আচ্ছা। এবং হিট করার পর দেখলো যে মহিলাটা ট্রান্সপারেন্ট, গাড়িটা মহিলাকে ভেদ করে চলে গেছে। হ্যাঁ, এরকম তো ঘটনা প্রচুর আমরা এরকম ভাবে শুনি যে জাস্ট ধাক্কার ফিলটাও পাওয়া যায়। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার সুমন ভাই একবার বলেছিলেন, সুমন ভাই বলছেন যে মানে আপনি দেখবেন যে বনেটে দাগ আছে, মানে জাস্ট আপনি যে বাড়ি খেয়েছে এই দাগটা আছে, বাট আপনি ক্রস করে চলে যাওয়ার পর যখন নামছেন তখন আপনি দেখছেন যে পেছনে কিছু নাই। এটা খুব অদ্ভুত ব্যাপার, মানে এটা কেমন করে হয় আমার কোনো ধারণা নাই আসলে। এই সেম জিনিসটা কক্সবাজার রোডটা আছে, আমি উত্তরা রোডে আমি নিজে যেটা এক্সপেরিয়েন্স করছি, উত্তরে আমি যে কয়দিন গেছি আসলে মোটামুটি আমার মনে পড়ে না, আমি এখন আর তাকাই না, আমি নিজে যখন ড্রাইভ করি তখন আমি আরো তাকাই না, যে ওই দেখবেন যে কাঁচ পড়ে আছে, মানে এই জিনিসটা খুব অদ্ভুত লাগে। একই জায়গায় মোটামুটি কাছাকাছি জায়গায় রেগুলার কেন অ্যাক্সিডেন্ট হবে, রেগুলার কোনো না কোনো উইন্ডশিল্ড কেন ভাঙবে, এবং আল্লাহ জানেন। সেটা উত্তরে আমার যাওয়া আসা করা বেশি হয়, এর জন্য আমি বলতেছি আমি এখন জায়গাটাকে লোকেট করতে পারি, জায়গাটা হচ্ছে ঠিক জসিমউদ্দিন রোডটা পার হওয়ার পর। আচ্ছা, না এয়ারপোর্টের কাছে এটা খুব খারাপ, ওইটাই তো বললাম যে জসিমউদ্দিন রোড পার হয়ে যে জায়গাটা, ওটা কিন্তু এয়ারপোর্টের মাঝামাঝি একটা, মানে উত্তর দিক থেকে আসতে গেলে। হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমু। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমার সঙ্গে একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি কাব্য, পল্টন থেকে। ওকে, একটু কাছ থেকে বলবেন। হ্যাঁ, আমি সরাসরি ঘটনা চলে জি প্লিজ। আমার ঘটনাটা ভাইয়া 2 বছর আগে আমার বোনের সাথে ঘটে গেছে। তো আমার বোন আমার থেকে কিছু বড়, তো আমার 2 বছর আগে আমার বার্থডেতে আমার বাসায় কিছু গেস্ট আসার পরে আমরা সেদিন রাতে সবাই একসাথে থাকাতে আমার বোনের সাথে আমার ঘুমাতে হয়। তো আমি আর ও একসাথে শুয়েছিলাম, তো হঠাৎ করে রাতে কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে বলতেছে যে তুই কি নিজেকে কখনো সামনাসামনি দেখেছিস? আমি বললাম মানুষ তো নিজেকে স্বপ্নে দেখে পরবর্তী রূপ। বলতেছে যে না, আমি নিজেকে দেখতেছি এবং আমার ফেসটা একটু ডিফারেন্ট। বলতেছি যে কিরকম দেখতে বলো একটু। তো বলতেছে যে অনেক ফর্সা, অ্যান্ড আমার চুলগুলো অতিরিক্ত বড়, যেটা মেঝেতে একদম লাগতেছে, অ্যান্ড ঠোঁটে সম্পূর্ণ লাল টকটকা লিপস্টিক দেওয়া। তো আমি ওর দিকে তাকায় আছি, হঠাৎ করে দেখতেছি যে ও ওইরকম হুবহু রূপ নিয়ে নিছে। তো এটা দেখার পর আমি ওর গায়ে হাত দিই, হাত দেওয়ার পর হঠাৎ করে দেখতেছি যে ওর পুরো বডিতে অতিরিক্ত পশম হয়ে গেছে। তো পশম দেখার পর আমি স্বাভাবিকভাবে ভয় পাই। ভয় পাওয়ার পর উঠে আম্মুর কাছে যাই, আম্মুকে যে ডাক দিয়ে যে আম্মু দেখো যে সানিয়া কি জানি হয়েছে। তা আম্মু উঠে আসার পর দেখতেছি যে ও উঠা বৈশা বলতেছে কি হলো, তুই আমার পাশ থেকে ওইটা চলে গেলি কেন?
রাতের বেলা আমার একা রেখে চলে গেছে। তো ওরকম ভাবে ওই রাত কাটলো। তো পরের দিন থেকে ওর সম্পূর্ণভাবে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা, চালচলন সম্পূর্ণ চেঞ্জ। তো ওই মেহমান ঘরে থাকাকালীন আমার এক ভাইগনা থাকে, তো মেইনলি প্রবলেমটা ছিল ওকে নিয়ে। তো ভাইগনা ওর সাথে বসে কথাবার্তা বলতেছে, তো ওর কথা স্টাইলগুলো সম্পূর্ণ চেঞ্জ। ও অনেক জি আপনি কাছ থেকে বলেন। ও অনেক নর্মালি ভাবে কথা বলতেছে না, এক প্রকার ভাবে অনেক ক্লোজলি কথাবার্তা শুরু করলো। এক প্রকার সম্পূর্ণভাবে ও চেঞ্জ হওয়ার পরে সবার চোখে এটা পড়ছে। তো আমরা ওকে বাসায় রেখে একটা কাজে বের হইলাম। বাসায় শুধু আমার আরেকটা বোন আর ভাইয়া ছিল। তো দুপুরে লাঞ্চ করতে বসছে, তো ও একা সবার খাবার খাইছে বসে বসে, যেসব ও কখনো খায় না সেগুলো একা একা খেতেছে। তো সম্পূর্ণ খাবার শেষ করার পর ভাইয়া আর আপু একটু সন্দেহ হলো যে কি ব্যাপার, ও সবার খাবার একটা খেলো। জিনিসটা আম্মুকে জানানোর পর আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আমরা বাসায় আসি, তারপর দেখতেছি। বাসায় আসার পর দেখতেছি যে ও সম্পূর্ণ ঘরের ভিতরে হেজাব টেজাব পরে, ফুল হাতা সব পরে একা এক রুমে বসে আছে। এন্ড ওই রুমেও কাউকে যেতে দিচ্ছে না। তো আমি গেলাম, যাওয়ার পর আমার বলতেছে যে একমাত্র তুই থাকবি আর অন্য কোনো ছেলে যাতে আমার রুমে না ঢুকে। তো ওই জিনিসটা বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি ভয়ে ওর কাছে না যেয়ে এসে পড়ছি। তো আমার এক আন্টি ছিল, সে একটি প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে এসব কাজ করে থাকে। তো সে বাসায় আসছে, আসার পর আম্মু সবকিছু তাকে বলছে যে ওর বিহেভ গুলো চেঞ্জ দেখতেছে। তো আন্টি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো আন্টি কাজ অনুযায়ী করলো কি, জমজম করার পানি এনে ওর বলতেছে যে চলো তোমার পানি খাবা। বলতেছে যে না আমি পানি খাবো না, আমার এখন পানি খাওয়ার কোনো ইচ্ছা নেই। তোকে মোটামুটি জোর করে জমজম করার পানি খাওয়ানো হলো। পানি খাওয়ানোর সাথে সাথে ওর বিহেভ উত্তেজিত হয়ে আন্টিকে বলতেছে যে তুই আমার এটা কি খাওয়ালি, তুই আমার থেকে যা, দূরে যা। তো আন্টি বুঝছে, বুঝার পর বলতেছে যে আচ্ছা ওকে কেউ কিছু বললো না, ওর কাছে যেও না, ওকে ওর মতো থাকতে দাও। দেন সন্ধ্যাবেলা সবাই এটা নিয়ে অনেক কথাবার্তা শুরু করার পর বলতেছে যে আচ্ছা এটা আজকে রাতের মধ্যে কি করা যায় দেখা যাক। তো বলে রাখা ভালো যে ওর কথাবার্তা সম্পূর্ণভাবে অন্যরকম ছিল। এন্ড ও আগে থেকে সবার কথাবার্তা বলে দিচ্ছিল যে কার কি হচ্ছে, কে কি করতেছে। তো আমার এক ভাইয়া অফিস করে আসছে বাসায়। তো ও বলতেছে যে সে এই পকেটে টাকা লুকায় রাখছে, আরেক পকেটের থেকে টাকা বের করে তোমার হাতে দিবে। তো সে যা বলছে সেরকম ভাবে ভাইয়া করছে। তো এটা দেখে সবাই একটু অবাক হলো। তো আন্টি সন্ধ্যাবেলা তাকে আপুকে নিয়ে বসলো, বসার পর বলতেছে যে বসো, এখানে তোমার হাতে কথা আছে। বলছে আমি কোনো কথা বলতে রাজি নাই, আমাকে আমার মতো থাকতে দাও। তো আন্টি তখন তার কাজ শুরু করে ওকে ধরছে। ধরার পর ওকে যে ধরছিল সে তার উপরে এসে বলতেছে যে আমাকে কেন ধরছো, আমাকে এইসব কেন ধরতেছো, কেন জিজ্ঞেস করতেছো। তা আন্টি বললো যে তুমি কে, বলো কেন আসছো বা ওরে কেন ধরলা। তো ওই যে আমার ভাগনাটা ছিল তখন বলতেছে আমি ওকে পছন্দ করি। তো আন্টি বললো যে তুমি ওকে পছন্দ করো, তাহলে এই মেয়েকে কেন ধরছো। তো বলতেছে যে আমার ওর সাথে কমিউনিকেশন করতে হলে কোনো বডি দরকার ছিল, তো তাই আমি ওকে এসে ধরছি। তো আন্টি বললো তো ওকে ধরে তো কোনো লাভ নেই, ওকে ছেড়ে দাও। তো ও বলতেছে যে না আমি বডি ছাড়বো না, এই বডির সাথেই আমি ওই ছেলের সাথে থাকবো। তো আন্টি বলতেছে না এটা ছাড়তে হবে। তো এক প্রকার ভাবে জোরাজোরি করার পর আন্টি কাজ টাজ করে বললো যে আচ্ছা তুমি এই বডি ছেড়ে তুমি নর্মাল ভাবে ওই ছেলের দিকে কথাবার্তা চালা যাও, কিন্তু ওর বডি ছেড়ে দিবা, কিন্তু তুমি দূর থেকে ওর কাছে থাকবা। দেন এই কাজ টাজ করে তো ও রাজি হলো, বললো আচ্ছা আমি বডি ছেড়ে দিব, কিন্তু যদি কখনো এই বডি আমি পাই তো এই বডি আমি আবার ধরবো। তো আন্টি বললো আচ্ছা ঠিক আছে তুমি এখন ছেড়ে দাও। তো এক বডি ছেড়ে দিয়ে চলে গেল। তো আন্টি তাকে তাবিজ দিয়ে বললো যে তাবিজ খোলা যাবে না, এই তাবিজ খুললে সেটা আবার ব্যাক করে সবাইকে আর কি ক্ষতি করবে। এই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। আমরা সরাসরি বাবু ভাইয়ের ঘটনায় চলে যাব এবং বাবু ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো ঘটনা, এন্ড তারপরে উনিও আজকে একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই ঘটনা বলবেন। তো চলুন শুনে আসি বাবু ভাইয়ের সেই চমৎকার ঘটনাটি। আমি জানি যে আপনারা অনেকে ওয়েট করছেন সেজন্য। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটি আমাকে বলেছে জামিল। ওর
বাসা হচ্ছে আপনার রাজশাহীর একটা অঞ্চলে আর কি, যে কোনো একটা গ্রামে আর কি। আমি স্পেসিফিকলি লোকেশনটা জানি না, বাট ও আর কি ওদের ফ্যামিলির কিছু দূর সম্পর্কে আত্মীয় থেকে আপনার এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়। আচ্ছা, তো ওই কাহিনীটা শেয়ার করে আমার কাছে। ওকে, এনিওয়েজ, তো ব্যাপারটা হচ্ছে যে জামিলদের ফ্যামিলি ছিল একসময় 51বর্তী পরিবার, এবং ওদের দাদার আর কি পিতৃকুলের অনেক টাকা পয়সা ছিল আর কি, জাস্ট টু বি ভেরি রিচ, অনেক টাকা পয়সা ছিল। এনিওয়েজ, তো ওর ওর বড় চাচা যখন ছিল, সে ছিল কন্ট্রোলে সবকিছুর। তো উনি মারা যাওয়ার পরে ওদের সম্পত্তি কিছুটা আপনার এই ভাগাভাগির ব্যাপার চলে আসে আর কি। তো হিসাবে ওই জামিলের যে বাবা বেশ কিছু আর কি সেখান থেকে টাকা পয়সা পেয়ে যায়, এবং মানে তাদের সম্পত্তির বেশ একটা বড় চাঙ্ক ওদের ভাগ্যে জোটে আর কি। তো যেভাবে হোক, তো এগুলোর পজিশন ওর আব্বা নেওয়ার চেষ্টা করে, বাড়িতে যায়, এবং জামিলকেও এটাতে ইনভলভ হতে হয় সবকিছুই করার পরে। আচ্ছা, তো যখন এগুলো নেয়, তখন ওদের কাছে নাকি ওদের ফ্যামিলির কিছু মানুষের আর কি কিছু মানে এরকম কথাবার্তা আসে যে এই জায়গাটা তোমরা ছেড়ে দাও। আছে আপনি গ্রামে যখন অনেক বড় সম্পদ হয়, এই জায়গাটা ছেড়ে দাও, এটা সেটা এরকম মানে হ্যাঁ, মানে নাহলে ঝামেলা হবে। তো ওর বাবা তখন বলে যে আসলে আমি এখন ডিসাইড করতে পারছি না, আমার বড় ছেলে ও দেখুক, আমরা বাসায় একটা ডিসিশন নেই, তখন আমরা ঠিক করব কাকে কোনটা ছাড়বো। মানে গ্রামে বা এরকম জায়গায় নাকি এরকম ব্যাপার থাকে যে কোনো সম্পত্তির সিগনিফিকেন্স কারো কাছে বেশি থাকে। আচ্ছা, ওটা তারা চায় যে ওটা নিতেই হবে এরকম আর কি। দেখা যাচ্ছে এই একটা অঞ্চল, সেটা একজনে ভাগে পড়ছে, বাট এটা আরেকজন চায়, থিংস লাইক দ্যাট। আচ্ছা, তো এরকম আলোচনার এক পর্যায়ে মানে ওর বাবা বলে যে এখন কিছু করবো না, আমরা যেটা পাইছি ওটা নিয়ে আসি, তারপর আমরা চিন্তা ভাবনা করে তোমাদের সাথে কথা বলবো। তো এইভাবে করে আর কি ওর বাবা একটা সেটেলমেন্টে যায়, বাট কিছু মানুষ ওদের প্রতি হ্যাপি ছিল না আর কি তখন থেকেই। এনিওয়েজ, তো জামিল যখন নাকি আপনার ইন্টারমিডিয়েট শেষ করে আর কি অনার্সে ভর্তি হয়, তো এরকম সময় নাকি ওর লাইক সাইকোলজিক্যাল বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়। তো সে বলে যে আমি পরিবারের সাথে থাকতে পছন্দ করতাম, খাওয়া দাওয়া করতাম, বাসায় একটা ফ্যামিলি টাইপ ছেলে ছিলাম আর কি। বাইরে বন্ধুদের সাথে যতটা সময় কাটাই, বাসায় একটু বেশি কাটাতাম। তো আমার ওই সময়টাতে এমন একটা চেঞ্জ আসলো যে আমি বাসায় থাকতেই চাইতাম না, বাইরে বাইরে থাকতাম, বাইরে ঘুরতাম। হ্যাঁ, রাতের বেলা বন্ধুর বাসায় থাকতে ভালো লাগতো বেশি। দেখা যেত যে এরকম মানে সবসময় এইভাবেই সময় কাটাতাম আর কি। সময় আমার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, পড়াশোনাটাও চেঞ্জ হয়ে গেল। সে একটা বাংলাদেশের বেশ রেপুটেড একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল। তো সেখানে যে পড়াশোনারও ক্যারিয়ারেরও খুব খারাপ অবস্থা বানিয়ে ফেললো সে। তো বুঝতে পারছিল না, নিজের অজান্তেই নাকি হচ্ছিল। তো ফ্যামিলির সবাই বলে যে ছেলেটা আসলে যেটা করতেছে সেটা হচ্ছে যে সে উচ্ছন্নে গেছে আর কি। তো বেসিক্যালি ও নিজে আবার চিন্তা করতে একটা সময় বসে যে আমি হোয়াট আই এম ডুইং, আমার তো এটা করার ঠিক না, আমার করার কথা হচ্ছে আমার পড়াশোনা করার কথা, আমার স্টাডি করার কথা, আমি কেন এরকম করতেছি। তো এরকম দেখা যেত যে কারো বাসায় যে বসেই আছে ঘন্টার পর ঘন্টা বন্ধুর বাসায়, অথচ তার কিন্তু আসলে খেয়াল নাই না, এবং মন থেকে মনে হচ্ছে যে আমি বাসায় চলে গেলে ভালো হতো, বাট কিছু একটা কারণে সে ওখানে বসে আছে। আচ্ছা, তো তার ফার্স্ট ডে এর ঘটনা আর কি, যখন থেকে যে সেই প্যারানর্মাল জিনিসগুলা মানে ফার্স্ট ডে এটা দেখা শুরু করে, সেটা হচ্ছে যে এক বন্ধুর বাসায় বসেছিল সে ছাদের মধ্যে, এবং অনেক রাতে আর কি। বন্ধু আর সে ছাদে আড্ডা মারতেছিল। তো বন্ধু এক বললো যে আমি বাসা থেকে যাই কফি নিয়ে আসি, তুই বয়। হ্যাঁ, ওরা মগ ভর্তি কফি খেত আর কি রাতে। তো একটা সময় দেখা গেল যে বসে আছে, বন্ধু চলে গেছে। অনেকক্ষণ পর ছাদের মধ্যে মনে হচ্ছে যে শব্দ হচ্ছে এই পাশে, মানে যেই জায়গা দিয়ে মানে সিঁড়ি ঘরের যে রুমটা থাকে ওখানে, তো টপ টপ করে শব্দ হচ্ছে। তো মনে করছে ফ্রেন্ড মনে আসছে। তো একটা মানে সিগারেট ধরায় বলতেছে অমুক আসছিস, তো কোনো খবর নাই। তো কিছুক্ষণ হলে কে শব্দ করতেছে, তো উঠে যায় সে ওই গেটটা খুলে ফেলে। গেটটা খুলে দেখে যে ওই জায়গাতে কেউ নাই, সিঁড়িঘর মানে একদম নিশ্চুপ খাগা। তো এই সময় সে দেখে যে তার যে সিঁড়িঘরের যে লাইটটা ছিল ওখানে, ওই লাইটটা আপনার স্টারার করা শুরু করছে আর কি। আচ্ছা, মানে বন্ধ চলছে। এটা কি মানে কোনো সমস্যা বা ইলেকট্রিক্যাল কোনো সমস্যা বা কিছু? এই সময় ওর কাছে মনে হচ্ছে ওর কানের কাছে কেউ এরকম করে একটা বাতাস এরকম দিচ্ছে, এবং হি ফেল লাইক ঠিক পেছনেই কেউ আছে সামনে। তো ফট করে ঘুরে দেখে কেউ নাই। এবং মানে ওই দিন থেকে নাকি ওর এই জিনিসগুলো শুরু বেশি হয়ে যায়। তো যখন ফিরে আসে ওর মাথাটা ঝিমঝিম করতেছিল, ঘামতেছিল। বাসার থেকে একটু পরে বন্ধু আসে, আসার পর বলে যে কি হচ্ছে তোর? বলে যে আমার ভালো লাগতেছে না, আমি বাসা চলে যাবো। বলে এখন তো রাত 12টা বাজছে, তুই আমার বাসায় থাক আজকে। বলে না, আমি চলে যাবো বাসায়। তো বাসায় চলে যায়। তো বাসায় যেয়ে যখন নাকি ও রাতে ঘুমায়,
ওর মনে হতো যে ও যখন ঘুমায় আছে মানে শুইছে আর কি, ওই দিন ও ফার্স্ট সেটা উপলব্ধি করে ওর কানের কাছে কেউ ফিসফিস করতো আর কি। ঠিক মনে হতো যে ঘুমায় আছে, ঠিক কেউ একজন আসতো ওর কাছে, মানে মনে হতো যে কানের কাছে কেউ ফিসফিস কিছু বলে আর কি, খুব উইসপারিং টাইপের সাউন্ড, বাট মানে সো ক্লিয়ার, মানে ইটস নট লাইক অ্যাকচুয়ালি মানে দূরের কোনো উইসপার না, মানে কানের কাছে কেউ এসে কথা বলতেছে। আচ্ছা, এরকম সে ফিল করা শুরু করলো। তো ব্যাপারগুলো অনেক ডিস্টার্বিং হয়ে যাওয়ার জন্য খুবই স্বাভাবিক, খুবই ডিস্টার্বিং হয়ে যায়। এবং মানে স্লোলি যেটা হয় জামিলের, যে ও আরো চেঞ্জ হওয়া শুরু করে। সেই চেঞ্জটা হচ্ছে আগে যেটা সেটা এক্সট্রোভার্ট ছিল, বাইরে যেত, এখন সে কি যে ইনকিউবাস হয়ে যায়, ঘরের মধ্যে থাকা শুরু করে। এবং একটা পর্যায়ে তার নেচার গুলো একটা পাগলামি চলে আসে, বাসায় করতে করতে চিল্লা চিল্লি এটা সেটা করে, কথাবার্তা ঠিক মতো বলে না, এবং ওর আপনার এই নখ টক বড় হওয়া শুরু করে, চুল বড় হওয়া শুরু করে, বাসার মানুষ মেন্টালিও কেমন যেন একটু ডিস্টার্ব টাইপের একটা সিচুয়েশন তৈরি হয়। তা এখন ওকে চিন্তা করে যে বাসায় যে ওকে এরকম মানে রাখা ঠিক না, ও দেখা যাচ্ছে যে হঠাৎ করে খামাখা চিল্লা চিৎকার চেঁচামেচি করে কাউকে মার দিয়ে ফেলে এরকম। তো ওকে প্রায় দরজা তালা বেঁধে রাখতো, তালা মেরে রেখে দিত বাসার ভিতরে। আচ্ছা, তো পড়াশোনা সব বন্ধ, সবকিছু শেষ তার। তো ওর আব্বা একবার এরকম বাসার মধ্যে তার বাবার একটা ফ্রেন্ড আসছে কি, বয়স্ক আর কি, তো উনি এসে বলতেছে যে ওখানে গড়গড় করতেছে কে তোমার বাসায়, তোমার ওই যে রুমটার ভেতরে মনে থেকে গর্জন করতেছে এরকম। ও এরকম করতো, পাগলামি করতো, দরজা লাথি মারতেই করতো। তোর বাবা বলতেছে এটা আমার ছেলে, এই ওর কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? তো উনি যে দেখে আর কি, ওই বাসার গেটের কাছে যায়, যে ওদিকে দেখে, বলে যে আমাকে খুলে দেন দরজা। বলে না, ও উল্টা পাল্টা আচরণ করতে পারে আপনার সাথে, ব্যাপার না। তো উনি তারপর অনেক রিকোয়েস্ট করার পর দরজাটা খুলে দেয় আর কি, দেখার জন্য আর কি। তো বলছে বাবার ফ্রেন্ড যখন গেছে কথা বলতে, তখন নাকি সে পুরা অনেকটাই নর্মাল, খুব ভদ্র মতো তার সাথে কথা বলতেছে, সালাম দিয়ে এটা সেটা। তো বলতে তুমি এরকম করো কেন? তো ওইখান থেকে বলতেছে যে না আমি তো ওরকম করি না, আমি কোথায় আমাকে খামা কাটকায় রাখছি এখানে। তো উনিও বেশ কনফিউজড হয়ে যায়। তো যখন ওনা চলে যাচ্ছে গেট দিয়ে, তখন নাকি গেটটা যখন লাগাই দিছে, তখন নাকি পিছন থেকে শুনে একটা গালি দিছে, ওই বাবার ফ্রেন্ডকে গালি দিছে। তো উনি তখন বোঝে ব্যাপারটা, উনি ওর বাবাকে বলে যে দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমার ছেলেকে কেউ কোনো কিছু করছে বা কোন রকম পজেসড হয়েছে তোমার ছেলে, এটা নর্মাল না। মানে এই ধরনের আচরণ গুলা তখনই হয় মানুষের ভেতরে যখন সে পজেসড হয় বা তাকে কেউ মানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে আর কি, তখন হয়। তখন বলে যে আমি এখন কি করতে পারি? বলে যে তুমি অমুক জায়গার একটা পেশা, মানে যার কথা বলছে ইনি ঢাকা শহরে বেশ রিনাউন্ড ছিলেন, এখন মানে ওটা বলার প্রয়োজন দেখছি না। একজনের কথা বলে যে ওখানে যাও, ওখানে যে তুমি কথা বলো, দেখো কিছু একটা উনি সলিউশন দিবে আর কি। তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে ওরকম ওখানে যায়, ওর বাবা, যে এরকম মানে আপনার সময় করে পীর সাহেবের সাথে দেখা হয় না, একটা সময় দেখা হয়। তো পীর সাহেব দেখার পরই বলতেছে যে ছেলের নাম ছবি টবি দেখে বলতেছে আপনার ছেলেকে কেউ কিছু করছে। আচ্ছা, আমি আপনাকে বলতাম যে আমি খুব লজিক্যাল চিকিৎসা দিই, আমি বলতাম যে আপনাকে ডাক্তার দেখান বা সামথিং, বাট আমার মনে আপনার ছেলে করছে বিকজ অফ যেসব লক্ষণ শুনলাম প্লাস আপনার ছবি দেখে আমি যা বুঝতেছি তাকে কিছু করা হয়েছে। তাকে আপনি আমার কাছে নিয়ে আসেন। তো সম্ভবত আনতে পারবেন না, সে আসতে চাইবে না। আর যদি মানে সে মানে আর কি না আসে, তাহলে আমি সাধারণত যাই না এখান থেকে বাইরে, যেহেতু আমি এই রুকিয়া কাজগুলো করি, সাধারণত আমার মানে যাওয়া হয় না, এখান থেকে বেরোনো হয় না, এটা আমার জন্য একটু বাজে ব্যাপার। বাট যদি একান্তই না পারেন তখন আমি আপনার বাসা যাব। আচ্ছা। তো জামিলের বাবা অনেকভাবে ট্রাই করে ছেলেকে, বলে যে তুমি আমার সাথে চলো, যদিও তাকে বাইরে নিয়ে যাওয়াই তখন খুব বিপজ্জনক ছিল, কারণ বাসার থেকে পুরোপুরি সে একটা ইনসাইন টাইপের মানুষ হয়ে গেছিল, মানে নকটক বড়, চুলটুল বড়, বাজে আচরণ, মানে দেখতে পাগল 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 পাগল। হ্যাঁ, তো তাকে বাসায় নিয়ে যাওয়া, তো ওর আব্বা অনেক কথা বলে ওর মার সাথে লাস্টে আলাপ করে ওই পীর সাহেবের কাছে মাকে নিয়ে যায়। তো ওর মা যে রিকোয়েস্ট করে যে আপনি একটু চলেন, আমার ছেলের খুব খারাপ অবস্থা, কান্নাকাটি করে। তো ওই পীর সাহেব শেষ পর্যন্ত ওদের বাসায় আসে। তো ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু জামিল পরবর্তীতে শুনছে, মানে হি ক্যান নট রিমেম্বার দ্যাট টাইম, সে কিন্তু ওই টাইমটা মনে করতে পারে না এখন, ঠিক আছে? সেগুলো তার শোনা কথা তার মানুষের কাছ থেকে। আচ্ছা। তো সে বলতেছে যে যখন পীর সাহেব আমাদের বাসায় আসছে, সে নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করা শুরু করছে নিচ থেকে, মানে পীর সাহেব নিচে সে উপরে, তখনই নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করা শুরু করছে। মানে আপনার এই লাথি মারে, চিল্লায়, গর্জন করে, হ্যাঁ, মানে লাইক স্প্লিট ভয়েস হয়ে গেছে তার, এরকম টাইপ অফ থিংস। ওকে, লাইক বাজে একটা মানে আচরণ, মানে মনে হচ্ছে যে দুইজন মানুষ কথা বলে, এই ধরনের একটা ব্যাপার। তো পীর সাহেবকে উপরে নিয়ে আসছে। পীর সাহেব আসার পরে ওদের বাসায় নিয়ে আসলো, আসার পরে ওদের যে ওর রুমে নিয়ে যাওয়ার জন্য গেট খুলে দেয় আর কি।
তো ঢোকার পর পীর সাহেবকে দেখি সে অকথ্য ভাষা গালাগালি শুরু করছে। আচ্ছা, এটা বলার পর তো পীর সাহেব কিছু দোয়া টোয়া পড়ে তাকে বসায় কথা বলছে। অনেকক্ষণ তাদের মধ্যে এক ধরনের তর্ক হয় রাসেল ভাই। তর্কটা সাধারণত আমরা অনেক সময় মুভিতেও দেখি, ইংলিশ ছবিতেও যখন দেখায় যে আপনার কোন রকম এক্সোসিজম হয় তখন হয়, বাট এই ধরনের জিনিসটা খুবই ন্যাচারাল জিনিস, এটাকে জানি কেউ সিনেমেটিক না ভাবে। কারণ অ্যাকচুয়ালি জিন সম্প্রদায় কিন্তু অ্যাকচুয়ালি তারা ইন্টেলিজেন্ট হলেও তাদের মাথায় কিন্তু এবং তাদের ইন্টেলিজেন্স থাকলেও তারা কিন্তু আমাদের সাথে থেকে লজিকে দুর্বল। ও আসলেও? হ্যাঁ, এবং যত রুকিয়া হয় যারা মুসলিমরাই বেশি করে, এখন ইংল্যান্ডে মুসলিম যারা হুজুর আছে ওনারা বেশি করে, কিছু চার্চের ফাদাররাও করেন, তাদের মূল ব্যাপারটাই থাকে ওই এভিল এন্টিটিটাকে বোঝানো যে দিস ইজ নট ইয়োর প্লেস, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, এখানে আসছো কেন, এটা তোমার জায়গা না। তোমাকে বিভিন্ন জায়গা না আছে এবং বিভিন্ন রেফারেন্স দেওয়া হয়, তখন বিভিন্ন পবিত্র গ্রন্থের থেকে রেফারেন্স দেওয়া হয় যে তোমাকে এখানে আসতে না করা হয়েছে বা তোমার এটা জায়গা না, কেন আসছো, এবং কথাটা বের করে নিয়ে আসে। এবং এরকম একটা ডিবেটের মাধ্যমে কিন্তু ওইটা বলে ফেলে তাকে, বুঝছেন, যে ওই ইসের ভিতর থেকে যে আমাকে পাঠানো হয়েছে, আমি এখানে আসতে চাই না, বাট এটা আমার কাজ না, আমাকে পাঠানো হয়েছে এবং আমাকে যেহেতু জব অ্যাসাইন করা হয়েছে ওকে ওকে এরকম তিলে তিলে শেষ করার জন্য আমি এটা করেই ছাড়বো। তো যাই হোক, তো ওনাকে ওই যিনি পীর সাহেব উনি কনভিন্স করেন যে তুমি এটা পারবা না, এবং তাকে ওই সময়ের জন্য তাকে ওখান থেকে তার মধ্যে থেকে স্প্লিট করে দেয়, সরায় দিয়ে তাকে কিছু তাবিজ দেয়, মানে কিছু লেখা টাকা, মানে দোয়া লেখা, এগুলো বলে পানি টানি পড়ে খায়, বিভিন্ন রকম জিনিসপত্র দেয় আর কি, বলে যেটা আর একটা তালিজমান দিয়ে বলে যে এটা সবসময় তার সাথে রাখতে হবে, এবং আপনার ছেলেকে সবসময় আপনারা দোয়া পড়বেন, এবং সবসময় আপনারা প্রত্যেক ওয়াক্তে যখন নামাজ পড়বেন ছেলের রুমে আসবেন, মানে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, ফু দিবেন, এবং তাকে সবসময় এভাবে ট্রিট করবেন, এটা নিয়ম। এবং আরো কিছু তাদের প্রসিজার বলে দেয় যে এই কাজগুলো করতে হবে, এবং এরপর থেকে তারা ওই ট্রিটমেন্টটা শুরু করে। এবং আজব ব্যাপার রাসূল ভাই, যে যেদিন ওই পীর সাহেব তাকে ঝেড়ে গেছে ওই দিন সে একটা লম্বা ঘুম দেয়, ঘুম দিয়ে পরদিন সকাল থেকে না সে পুরাপুরি বলে যে তার কিছুই মনে নেই তার আগের দিনের কথা, সে এতদিন কি হয়েছে, তার চুল দাড়ি কেমনে লম্বা হয়েছে, হি ক্যান নট রিকল এনিথিং। আচ্ছা, এবং তার এগুলো সব নখটা কাটা হয়। তো যখন তাকে পরবর্তী জিজ্ঞেস করে জিনিসগুলা কি, তুমি কি এরকম হয়েছিল কেন, সে ভাষা কিছু জিনিস মনে করতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে যে সে ধরেন যে ঘুমায় আছে, তাকে মানে কেউ এসে জানলা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো বাইরে, কিন্তু ওই যে লোহার গ্রিল এটার জন্য পারতো না। তারপর তাকে আরো কিছু জিনিস দেখাতো, মানে একটা আজব ওয়ার্ল্ড দেখাতো, যে ওয়ার্ল্ডটা সে কখনো দেখে নাই। আচ্ছা, এরকম কিছু ওয়ার্ল্ড দেখাতো, এবং আরো কিছু আজে বাজে মানে জিনিস সে দেখতো, যেটা ধরেন যে বিভৎস চেহারা, তারপর মানে এই ধরনের মানে ডিলিউশনের মধ্যে ওকে নিয়ে যেত সবসময়, ঠিক আছে। এবং মানে এই মানে ব্যাপারগুলোর মধ্যে যে সে যেত সেগুলো ভাষা সে মনে করতে পারে, বাট সবকিছু মনে করতে পারে না। তো ওই পীর সাহেব যেটা করছিল, তাদের বাসার যে বারান্দা গাছের গোড়ার থেকে অনেকগুলো তাবিজ বের করছিল, এবং ওই ছেলের রুমের থেকে একটা চামড়া বের করে নিয়ে আসছিল পরবর্তীতে। চামড়াটা কোনো মানে পশুর মতো আর কি চামড়া, এন্ড মানে এটা কোন পশুর চামড়া নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড, অ্যাকচুয়ালি এটা ডিফারেন্ট, টেক্সচারটাই ডিফারেন্ট ছিল। এবং এটা দেখা বলছিল যে এগুলো আপনার ছেলেকে যে ক্ষতি করা হয়েছে, এবং আপনার ছেলেকে মানে শেষ করে দিতে চাইছিল এরা, যাতে আপনার পরবর্তী বংশধর না থাকে বা কিছু একটা, এন্ড থিংস লাইক দ্যাট। আর ব্ল্যাক ম্যাজিকের কথা উনি বলছে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয় যেটা করা হয় যে কোনো একজন যে করতেছে সে সিম্পলি ল এর বাইরে যে মানে রিলিজিয়াস ল, যেটা কোনো কিছু না মেনে করছে, কোনো কিছু না মেনে সে অপোজিট যেটা নাকি ইভিল, যেটা শয়তানকে তারা করতেছে, এবং শয়তান যে কোনো একটা জিনকে চালান করে দিতেছে কাজগুলো করার জন্য। জিন বা ডিমন, অনেকে ডিমন হিসাবে জানেন, অনেকে জিন, তাদেরকে চালান করে দিতেছে, এবং সে তার কাজটাই হচ্ছে অ্যাসাইন থাকে যে একে একদম শেষ করে দেওয়া বিভিন্ন ভাবে। ওকে, তো চলুন শুনে আসি ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। হে লিসনার্স, আমার নাম তাওকির ইফরাদ, আমার হোম টাউন হচ্ছে কুষ্টিয়া। তো ভাই ঘটনায় যাই। ঘটনাটা বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা, অ্যান্ড আমার উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল আমার একটা খুব ক্লোজ একজন পার্সোনালিটির কাছে। আমার একজন খুব ক্লোজ পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, অ্যান্ড এই ঘটনাটা 23 তারিখ যেহেতু পড়া হয়েছে, আমি জাস্ট অ্যাড আপ সেটুকু করছি। তাও ব্রিফলি আমি বলে দিচ্ছি একবার যে আমার উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, এর জন্য অনেক এফেক্ট আমি অ্যান্ড আরেকজন যার উপর করা হয়েছিল সেও ফেস করেছিল। লাইক তার ব্লাড ভমিট হতো, অ্যান্ড শুধু ব্লাড ভমিট না, ব্লাডের সঙ্গে আর কি পোকা আসতো, লাইক আর্থওয়ার্মস, সামথিং লাইক দ্যাট একদম। অ্যান্ড আমার উপর যেটা হতো, আমি খুবই অ্যাক্রিমোনিয়াস হয়ে গেছিলাম, লাইক কিছু না, বাট আমি হঠাৎ করে অনেক বেশি রেগে যেতাম।
এন্ড এরকম অনেক আমার প্রবলেম হচ্ছিল, মেন্টাল প্রেশারে থাকতাম, ডিপ্রেশন, অবসেশন, আই ডোন্ট নো ওয়াই বাট আই ইউজ টু লিভ লাইক দ্যাট। এন্ড আমার যে একটা প্রবলেম হতো সেটা হচ্ছে যখন আমি ঘুমাতাম, ইট ওয়াজ লাইক আই ফেল্ট লাইক আই ওয়াজ ফ্লোটিং, দ্য বেড ইজ ফ্লোটিং এন্ড আই ওয়াজ রিয়েলি ফ্লোটিং। আর আরেকটা যে ঘটনাটা ঘটতো ভাইয়া সেটা হচ্ছে যে হঠাৎ করে আমার রুম টেম্পারেচারটা অনেক নেমে যেত আর রুমটা সম্পূর্ণ স্মোকে ভরে যেত। আচ্ছা। আর বেসিক্যালি ভাই এই ঘটনার সত্যতা প্রমাণ আমি করতে পারবো 100%। এন্ড আমার একটা ফ্রেন্ড আছেন যে আর কি আমার সঙ্গে ছিলেন এন্ড উইটনেস যে সে আমার সঙ্গে এসেছেন। আচ্ছা, ওকে। লিসেনার্স, আমি ধ্রুব, আমি তৌকির ইফরাদের ফ্রেন্ড এবং তো ভিডিও তো তৌকিরের ঠিক পাশে দাঁড়িয়ে আছে। জি, ঘটনাটা যে কতটুকু সত্য এটা হচ্ছে মানে আমি চাক্ষুষ সাক্ষী। ঘটনাটা ঠিক 2015 এর মাঝামাঝির দিকে। তো আমার মনে খটকা লাগে সেদিন থেকে, যেদিন স্কুল থেকে বেরিয়ে আমরা চটপটি খেতাম এবং চটপটি খাওয়ার সময় হঠাৎ একদিন তৌকির অ্যাঙ্গার আমি দেখতে পাই তৌকিরকে। তৌকির খুব সফট একটা ছেলে, তো হঠাৎ একদিন আমি ওর মধ্যে অ্যাঙ্গার দেখতে পাই এবং তখনই আমি খুব অবাক হই যে আসলে ঘটনাটা কি, আমি ওর কাছে জানতে চাই। তো আমাকে ঘটনাটি বলে। প্রথম আমি একদমই বিশ্বাস করতে চাইনি, আমি আর ওকে ইনসাল্ট করতাম, ফ্রেন্ডদের সামনে ওকে হাসির একটা পাত্র বানাতাম। তো ও আমাকে বলে ঠিক আছে তুমি একদিন তুমি আমার সাথে থাকো, আই উইল প্রুভ। দেন আমি ঘটনাটা কিন্তু আমরা মানে অতটা কি বুঝতে পারলো সবাই আগের ঘটনাটা কি বুঝতে পারলো যে আপনি একজনকে চুজ করেছেন? ঘটনা একটু ব্রিফলি বললে কিন্তু ভালো হতো। হ্যাঁ, ঘটনাটা একটু। হ্যাঁ, আমি তাহলে কারোর নাম উল্লেখ করছি না। জি, ধরে নিন এক্স, ওকে, এক্স এন্ড ওয়াই। এক্স হচ্ছে যে ভিকটিম, আমি আর এক্স হচ্ছে ভিকটিম, এন্ড ওয়াই হচ্ছে যে আর কি কাজটা করেছিল, মানে ব্ল্যাক ম্যাজিক যেটা করেছিল। তো বেসিক্যালি বিষয়টা এরকম ছিল যে ওয়াইয়ের সঙ্গে আমার কোন একটা কারণে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। I mean, ধরেন কি বলবো, লাইক she wanted me or something like that. And X ছিল আমার অনেক ক্লোজ একজন পার্সন, তো Y চাচ্ছিল X কে আমার থেকে সরাই দিতে আর আমি যেন Y এর প্রতি বেশি অ্যাট্রাক্টেড হই। রাইট। তো এই জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এখন ব্ল্যাক ম্যাজিক কিন্তু বিভিন্ন টাইপের হয়, তার মধ্যে আমরা একটা আর কি শুনেছি লাভ পোশন যেটাকে বলা হয়, এন্ড এইটা আর কি এখানে মানে ক্রিয়েট করা হয়েছিল। সো লাইক একটা যে প্রবলেম গুলো হতো যে ব্লাড ভমিট হতো এন্ড অনেক অ্যাক্রিমোনিয়াস হয়ে যেত, মুড চেঞ্জ হতো খুব ফ্রিকুয়েন্টলি, বাট রিজন কেউ জানতো না। এন্ড যখন কথা বলতাম, ইট ওয়াজ লাইক ফ্রম দি আদার সাইড আই ইউজ টু হিয়ার সাম সাউন্ডস এন্ড হুইসপার্স, আই ডিডন্ট নো হোয়াট দোজ ওয়ার, বাট দোজ ওয়ারন্ট লাইক অ্যাম্বিয়েন্ট সাউন্ডস। সো দেন যেটা হয় আস্তে আস্তে আমার উপর আর কি এরকমের প্রবলেম হতে থাকে। আমি যেটা বললাম যে when I slept I used to feel like I'm floating and the room was filled with smoke and the temperature went low, very low. Like আমার বাসায় কিন্তু মানে আমার রুমে এয়ার কন্ডিশনার ছিল না, তবুও আমি এরকম আর কি দেখতাম যে লাইক সামার টাইম বাট জানলাগুলো সব ওপেন ছিল, তবুও আমার রুমের টেম্পারেচার খুবই লো, লাইক এয়ার কন্ডিশনার যখন আপনি 26 or 25 ডিগ্রিতে দিবেন এরকম। আচ্ছা, ওকে, এরকম বিষয় হয়। দেন এরকম আর কি প্রবলেমটা হতে থাকে। দেন আমরা একটা সলিউশন খুঁজে পাই, সলিউশনটাই আর কি আজকে আমরা বলছি। তো উইটনেস বলেন। সলিউশনটা যাওয়ার আগে আমি তোকে ইফরাদের আচরণটা যখন পরিবর্তন হয় তখন ওর কাছে আমি জানতে চাই যে ঘটনাটা কি। তো আমাকে ঘটনাটা বলে যে আমি প্রথমে বললাম যে আমি ওকে প্রথমে বিশ্বাস করিনি, তো ও আমাকে থাকতে বলে তার সাথে একদিন। তো আমি বাসাতে ম্যানেজ করে ওর সাথে আমি থাকতে চাই। তো প্রথম দিন আমি কিছু ফিল করতে পারিনি, আমি কিছু দেখিও নি। তো এরপরে মানে উপহাসটা আরো বেড়ে যায় ওর প্রতি আমার। এরপরে দ্বিতীয় দিন ও যখন আমি থাকি তখন আমি বুঝতে পারি যে রুম টেম্পারেচার লো হয়ে যাচ্ছে, স্মোকি, লাইক এটা অনেক সময় দেখা যায় ফেসবুক ভিডিওতে আমরা দেখি ভেপ স্কিল, যেমন মানে ক্লাউডি একটা যারা ওয়েদারটা ঠিক মানে ঠিক ওইরকম না, মানে প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে কুয়াশা একটা ব্যাপার, কুয়াশা ভাব। রাইট। এরপরে তখন মানে আমার হার্টবিট অনেক বেড়ে যায়, আমার খুব মানে ভয় লাগছিল। ইভেন এখনো আমার ঘটনাটা মনে করতে গেলে খুব ভয় লাগে। এরপরে আমরা এটার সলিউশন খোঁজার চেষ্টা করি। আমার মনে হয় যারা নতুন শুনছেন এবং যারা পুরনো শুনছেন তারা এখনো জিনিসটা বুঝতে পারছেন না, মানে জাস্ট দুইজন চেঞ্জ করে করে বলছেন বলে। আমার যেটা মনে হয় যে বেসিক্যালি আপনার দুজন একজন ফ্রেন্ড ছিল এবং একজন গার্লফ্রেন্ড ছিল, তার মধ্যে থেকে যে কোনো একজনকে আপনার চুজ করে নিতে হয় এবং সেই কারণে অন্য একজন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করে এবং সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন। সেই প্রবলেম ফেস করার কারণে আপনার ব্যাপারটা নিয়ে সবাই যখন হাসাহাসি করতো তখন আপনি তাকে ইনভাইট করেন আপনার বাসায় এবং সে এসে
আপনি এসে তখন এই জিনিসগুলো দেখেন, কি দেখেছেন আপনি সেটা শুধু বলুন। আমি হঠাৎ মানে ও যখন আমাকে ঘুম থেকে ডেকে তুললো মাঝরাতে, তখন 3টা বাজে এরকম সময়। তো এমনি ঘুম থেকে ওঠার পরে একটা ডিজি ভাব লাগে। তারপরে ওঠার পরে হঠাৎ মানে আমার কাছে মনে হলো যে অ্যাম্বিয়েন্ট যে নয়েজটা থাকে, আমরা যেটা সচরাচর মানে মোটামুটি ঝিঝি ডাকছে, চারপাশে একটু বাতাসের শব্দ, পাতার শব্দ, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। কোনো ধরনের কোনো সাউন্ড পাওয়া ছিল, যাচ্ছে না, সবকিছু ফুল সাইলেন্ট। স্মোকটা আমি নিজের চোখে দেখেছি, স্মোকের একটা ক্লাউড স্মোকের। আর খাটটা যেন মনে হচ্ছে যে মানে ফ্লোটিং, একটু উপরে উঠছে এবং মানে ভূমিকম্প হলে যেরকম হয় ঠিক সেরকম মানে একটু ভাইব্রেট করছে রুমের মধ্যে। আচ্ছা, এরপরে পরের দিন আমরা খুব দ্রুত মানে সকালে উঠেই আমরা করি যে এটা হচ্ছে খুব খারাপ একটি ঘটনা এবং আমাদেরকে এটা সলিউশন খুঁজতে হবে। জি, ওকে। তো আমি এটা বলে রাখা ভালো যে আমি ফার্স্টে আর কি এই প্রবলেমটা ফেস করার পর আমার নানা ভাই আর কিছু সলিউশন দিতে চাই, বাট উনি মানে হি ওয়াজ আনএবল। সো উনি আমাকে সাজেস্ট করে আরেকজনের কাছে যেতে, তো আমি তার নামটা বলছি না। তো যার কাছে যাই সে আর কি আমাকে কিছু নির্দেশনা দেয়, এবং তবে সে বলে দেয় যে এটা হচ্ছে টেম্পোরারি, এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট সলিউশন নাই। এটা পার্মানেন্ট সলিউশন শুধুমাত্র যে অ্যাকচুয়ালি ম্যাজিকটা করেছে বা যে অ্যাকচুয়াল মানে যে আর কি বলবো যে করেছে তার কাছে যেতে হবে, এন্ড তার কাছে সে যদি আর কি মানে ম্যাজিকটা ফিরিয়ে নিতে পারে শুধুমাত্র তখন এটার আর কি পার্মানেন্ট একটা সলিউশন পাবো। তো আমি আর ধ্রুব দুইজনই আর কি যাই, আমি জায়গাটার নাম বলছি না, সে জায়গায় যাই যেখান থেকে আর কি এটা উৎপত্তি স্থল আমরা যাই। কিন্তু আনফর্চুনেটলি যে আর কি করেছিল হি ওয়াজ ডেড। It's like in a cinematic way, but he was really dead. So you know, তখন আমাদের লাইক মাথার উপর থান্ডার পড়ে যায় একটা, যে এখন কি করবো, we have nothing to do. বাট সে যেহেতু মানে যে করেছিল সে ছিল পীর টাইপের একজন মানুষ, তো তার মুরিদ বলেন বা সাগরেদ যাই বলেন, তো এমন একজনকে আমরা খুঁজে পাই যাকে আর কি গ্রামের মানুষ এক ঘরে করে রেখেছে বললেই চলে। সো তার সঙ্গে আমরা আর কি যাই, কথাবার্তা বলি, দেন উনি আর কি আমাদের বলে যে হ্যাঁ সলিউশন দিতে পারবো আমি। দেন আফটার দ্যাট সলিউশন দেওয়ার জন্য উনি আর কি আমাদের জন্য একটা ওঝা বোর্ড দেয়। ওঝা বোর্ডটার নাম হচ্ছে মিস্টিক হ্যান্ড যেটা, ওইটা নিয়ে যে আর কি মানে অ্যাকচুয়াল ম্যাজিকটা করেছিল যে পীর, তার কবরের উপর মিডনাইটে যেতে হয়। মিডনাইটে আমরা কবরের উপর যাই, এন্ড একটা ক্যান্ডেল যখন জ্বলছিল, well first sometime I didn't realize anything, যে আমার মনে হচ্ছিল মেবি আমরা জাস্ট ভুল জায়গায় এসেছি, কিছুই হবে না। ওকে, বাট আফটার সাম টাইম বুঝতে পারি মানে লাইক হুইসপার আসে একটা কানে, আমার আর ধ্রুব দুজনের কানে আসে, বাট আমি ওকে বললেও আমাকে বলেন। দেন ও মানে ধ্রুব তখন ভয় আর কি আয়াতুল কুরসি পড়া শুরু করে, আর তখন যে আর কি মানে যে হোস্ট যে আর কি আমাদের প্রবলেমটা সলিউশন করবে সে থামায় দেয় ওকে, যে নো এখানে সব বলা যাবে না। এন্ড তখন আর কি আমার অনেক অবাক হয়ে যায়, তবুও আচ্ছা অনেক অবাক হয়ে যায় আর অনেক কিছু হয়। দেন কিছুক্ষণ পর হুইসপারটা আমরা পাই, আবার অ্যাম্বিয়েন্ট সাউন্ড গুলা মানে অফ হয়ে যায়। ঠিক সেই টাইমে যে আর কি হোস্ট উনি আর কি মানে কিছু বিড়বিড় করে কি কথা বলে, সেটা আমি আমার বোঝার বাইরে, বিড়বিড় করে কথা বলে। বাট একটা বিষয় সে আর কি বলে দেয় যে তোমাদের যে প্রবলেমটা হয়েছিল সেটা মানে সলিউটেড, বাট যে করেছিল তার প্রবলেমটা এখন সলিউটেড না, এন্ড এফেক্টটা তার উপর যাবে আবার। আচ্ছা, এন্ড সবচেয়ে মজার বিষয় ভাইয়া, সে বলে দিতে পেরেছিল যে কে করেছে, এন্ড উই ডিডন্ট ইভেন টেল হিম দ্য নেম, বাট হি নিউ ইট, এন্ড আই ডোন্ট নো হাউ। আচ্ছা, এই ছিল ঘটনা, এন্ড বেসিক্যালি যে করেছিল তার উপর এফেক্ট এখন আছে। আর আমরা জানতে পেরেছি যে করেছে তার মোটামুটি ফ্যামিলি ফুল ফ্যামিলি আর কি এটার সাথে অ্যাফিলিয়েটেড। কেন সেটা তো আমি জানি না। আচ্ছা, আমি নট ঘটনার সাথে, বাট ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে। ব্ল্যাক ম্যাজিক, আচ্ছা ঠিক আছে। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। তবে আপনারা কি ধরনের ঘটনা শুনতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে সেই ধরনের ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের এপিসোডে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন, প্রত্যেকটা ঘটনা কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা যাতে খুব সহজে এই ধরনের ঘটনাগুলো শুনতে পারেন, এই কারণে বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে প্রতিনিয়ত রাত 10টা বাজে এই চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি, আপনারা যাতে খুব সহজে শুনতে পারেন। তাই বলবো, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন ভূত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শীতের গভীর রাত, চারদিকে কুয়াশার চাদর। আমাদের গ্রামের নায়ক সৌরভ তার বাইক নিয়ে একটি
নির্জন গ্রাম দিয়ে যাচ্ছিল। তখন প্রায় রাত 2টো বাজে। সৌরভ শহরের ছেলে, সে গ্রামের রাস্তা তার কাছে সম্পূর্ণ অচেনা। সে কোনোভাবেই গ্রামের রাস্তার সঙ্গে পরিচিত নয়, কারণ সে দীর্ঘদিন থেকে শহরেই আছে। গ্রামের প্রান্তরে একটি সুবিশাল তাল গাছ দেখলো সে। স্থানীয়রা এই তাল গাছটাকে বুড়ো তাল গাছ বলে ডাকে। সৌরভ জানতো না এই তাল গাছের সাথে এক ভয়ঙ্কর লোককাহিনী জড়িত আছে। সে আসলে কোনো কিছু না ভেবেই তার দিকে যাচ্ছে, কিন্তু শোনা যায় অনেক বছর আগে এই গ্রামে একজন সাধু এই গাছের নিচে সাধনা করত। তারপর সে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই সেই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। স্থানীয়রা বলে রাতের বেলা তাল গাছের আশেপাশে নাকি কি সাধুর অতিপ্ত কে আত্মা দেখতে পাওয়া যায়। হঠাৎ কি সৌরভের বাইকটা বিকল হয়ে গেল। অনেকবার চেষ্টা করেও সে বাইকটা চালু করতে পারলো না। আশেপাশে কোনো দোকান বা বাড়িও নেই। সৌরভ হতাশ হয়ে কোনো দোকান বা বাড়িতে রাখতে চাইলো, কিন্তু সৌরভ হতাশ হয়ে বাইক থেকে নামলো, কিন্তু কোনো বাড়ি বা দোকান পেল না। ঠিক তখনই তার চোখ তাল গাছটার দিকে গেল। গাছটার নিচে একটা আবছা ছায়া দেখতে পেল সৌরভ। ছায়াটা দেখে তার মনে হলো কেউ যেন সেখানে বসে আছে। সৌরভ কিছুটা ভয় পেল, কিন্তু সাহায্যের আশায় সে টর্চ জ্বালিয়ে সেদিকে এগিয়ে গেল। সে যেই তাল গাছের কাছে পৌঁছালো, দেখলো সেখানে কেউ নেই, শুধু একটা পুরনো মাটির পাত্র পড়ে আছে। পাত্রর দিকে যেন সেই টর্চ ফেললো, একটা বিকট শব্দ হয়ে গেল। সৌরভ চমকে উঠল। শব্দটা যেন গাছের উপর থেকে এসছে। টর্চটা উপরে তুলেই সে দেখলো তাতে একটা হৃৎপিণ্ড যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। গাছের ডালে একটা সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, মুখের একদিকে পুরো যাওয়া আর চোখগুলো জল করছে। সৌরভের গা কেঁপে উঠল। সে দৌড় দিতে চাইল, কিন্তু কোনোভাবেই তার পা দুটো যেন মাটির সাথে গেছে। সে কোনোভাবেই তার পাগুলো উঠাতে পারতেছে না। সেই নারী গাছের উপর থেকে ফিস করে ডাকলো, সৌরভ, ও সৌরভ, তুমি এখানে কেন এলে? সৌরভ ভয়ে কিছু বলতে পারলো না। কি নারীটি ধীরে ধীরে পায়ে কি গাছ থেকে নেমে আসতে লাগলো। তার শরীর থেকে একটা পচা গন্ধ বের হচ্ছে। সৌরভ পিছন থেকে চাইলো, কিন্তু পারল না। তার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। নারীটি সৌরভের সামনে এসে দাঁড়ালো। কি তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। সে হাতে সৌরভের মুখের দিকে এগিয়ে দিল। সৌরভ অনুভব করলো তার শ্বাস বদ্ধ হয়ে আছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। সৌরভের চোখের সামনে নারীটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সৌরভ চোখ বদ্ধ করলো। যখন সে চোখ খুললো, দেখতে পেল সে আবার বাইকের কাছে দাঁড়িয়ে আছে। তখন তার মনে হলো যা ঘটেছে তা হয়তো একটা দুঃসম্পর্ক। সে বাইকে টর্চ দিল আর অবাক হয়ে দেখলো বাইকটা সে টর্চের চালু হয়ে গেল। সৌরভ আর এক মুহূর্ত ওখানে থাকলো না। সে দ্রুত সেখান থেকে চলে গেল। সে যখন গ্রামের রাস্তায় বেরিয়ে শহরের দিকে যাচ্ছিল, বাইকের মিররে সে একটা ছায়া দেখতে পেল। ছায়াটা যেন বাইকের পিছনে বসে আছে। সৌরভ ভয়ে বাইক জোরে জোরে চালাচ্ছিল, কিন্তু ছায়াটা তার পিছনে ছাড়ছিল না। সে যখন বাড়ি ফিরল, বাইকটা গ্যারেজে রেখে ঘরে ঢুকলো। ঘরের আলো জ্বললে সে যখন মিররে তাকালো, তার পিছনে আর একটা কেউ ছিল না। সে স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং নিশ্চিন্তে বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিল। কিন্তু সে স্বস্তিকে পরের দিন সকালে সৌরভ ঘুম থেকে উঠে দেখতে পেল তার বাইকের সিটে একটা শুকনো পাতার টুকরো পড়ে আছে। পাতাটা মানুষের ওপর হাতের রঙের পাঞ্জাবি, আর সেটা রক্ত দিয়ে আঁকা। সৌরভের শরীর হিম হয়ে গেল। সে বুঝলো সেই রাতের ঘটনা শুধু একটা ঘটনা ছিল না। তার বাইকে চেপে
সেই আত্মহত্যা তার সাথে তার বাড়ির পর্যন্ত এসে গেছে। সৌরভ আজও সেই তাল গাছটার দিকে যায় না, আর সেখানে সেই বাইক কোথাও যায় না। মিররে তাকিয়ে দেখে তার পিছনে কেউ বসে আছে কি না। এই সব কিছুর মধ্যেই কিন্তু সৌরভ তার নিজের যে একটা কমতি ছিল, যেমন আমার অনেক যে সে বলছিল যে তার অনেক একটা জায়গায় যেতে হবে, তো সেই সময়টা তার কিন্তু আর হলো না। কিন্তু পরবর্তী সময় যখন সে বাড়ি গেল তখন তাকে কবিরাজ দিয়ে আসলে ঝাড়ফুঁক করা হয় যে আসলে কোনো সমস্যা নাকি। তো এই সব কিছু নিয়ে যে ওইখানে যে গাছটা ছিল সেই গাছটাকে দেখে মানুষ অতিরিক্ত বেশি ভয় পায় বা এই বিষয়টা আর ভালো হয় না। তো দর্শক, আসলে সৌরভের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর দর্শক, সব থেকে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের 2 বছর পূর্তি আয়োজন করতে চাচ্ছি। আজকে এইখানে যেই আয়োজনটা হয়েছে এখানে তো মানে তো দর্শক, আসলে আমাদের বইতে প্রেমটি ছিল এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত কমেন্ট করেন যে আমরা কীভাবে গল্প পাঠাবো। তো তাদের করে উদ্দেশ্য করে বলবো যে আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ অথবা জিমেলে আপনাদের গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।